শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান 50 মিনিটস। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি সবাই ভালোই আছেন। সারা দুনিয়া এখন বিশ্বকাপ ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে উন্মাদনায় একবার উন্মুখ হয়ে আছে। এই দুটি ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ট্রফি। এই দুটি ম্যাচের মধ্যে ফাইনালে ট্রফি নির্ধারিত হবে। আর এই যে ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, গোল্ডেন বুটের ভাগ্য কে কার ললাটে জুটবে, অর্থাৎ গোল্ডেন মানে বুট কে পেতে যাচ্ছেন, সেটি মেসি পাবেন না এমবাপ্পে পাবেন, সেই লাইন আপও কিন্তু আজকের ম্যাচে, এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নির্ধারিত হবে। এ কারণেই আজকে আমাদের বিষয়বস্তু, আলোচ্য বিষয় ট্রফি ও বুটের লড়াই। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য দুজন ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত এবং বিদগ্ধ জন রয়েছেন আমাদের সঙ্গে। আসুন শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হই। আমার ঠিক বামে রয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার এবং কোচ মাহবুব হোসেন রক্সি। আসসালামু আলাইকুম। আর ও পাশে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া বিশ্লেষক নোমান মোহাম্মদ। দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আগেই আমরা বলেছি যে বিষয়টি, সেটি হচ্ছে ট্রফি এবং বুটের লড়াই, শেষ দুটি ম্যাচ। এর আগে কিন্তু এরকম হয়নি, বুটের বিষয়টি আগেই নির্ধারিত হয়ে যেত, কিন্তু এখন ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এইটি আসলে এই বিশ্বকাপের একটা নতুন ইস্যু। তো শেষ দুটি ম্যাচ, ট্রফি এবং গোল্ডেন বুটের লড়াই, কি বলবেন রক্সি ভাই? হ্যাঁ, অবভিয়াসলি আসলে এইবার ফুটবলের উত্তেজনা, উন্মাদনা, আপনি অনেক কিছুই বললেন, এবং এইটা একটু ডিফারেন্সিয়াল ওয়ার্ল্ড কাপ হয়েছে। ম্যাচ অনেক বেশি ছিল, দিন অনেক বেশি ছিল, টিম অনেক বেশি ছিল। সেই জায়গা থেকে চিন্তা করলে আগের যেখানে আমরা যদি সাবজেক্টে আসি, যে গোল্ডেন বুট বলেছেন, তো এই বুট নির্ধারিত হয় যে ম্যাচ ক্যাপাবিলিটি, যে গ্রুপ পর্যায়ের অনেকেই প্লেয়াররা আগে গোল করে তাকে অনেক এগিয়ে রাখে। সেই জায়গা থেকে এবার যে কম্পিটিশন চিন্তা করা হয়েছিল, সেটা যদি আমরা বলি, তাহলে গ্রুপ পর্যায়ে এরকম কেউ ডিফারেন্সিয়াল অনেক গোল করে বেরিয়ে যেতে পারেনি। এবং কম্পিটিশনটা যখন শুরু হয় গ্রুপের পর থেকে নকআউট ম্যাচে, তখন দেখি মেসি, পরে এমবাপ্পে, নকআউট ম্যাচ মানে 32 থেকে যখন যখন গ্রুপ পর্যায়ে শেষ হয়ে যায়, তখন থেকে ফাইনালে আসে। এই কম্পিটিশনটা তখন থেকে শুরু হয়, এবং দেখা যাচ্ছে যে একবার মেসি, আবার পরের বার এমবাপ্পে, আর সাথে পরে দুটো ম্যাচ থেকে আবার হ্যারি কেন, তারপরে আমরা যদি এখানে বাদ হয়ে গেছে আর্লিং হালান্ড, এই যে বেসিক্যালি, এবং স্পেনের এখন একজন আছে, উনি ফাইনালে আছে, আরজেবাল, সেও 5 গোল করেছে, তারও অ্যাসিস্ট আছে। তো এই ধারাবাহিকতা চিন্তা করলে এইবারে কম্পিটিটিভলি যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেখানে গোল্ডেন বুটের দৌড়গুলো অনেক ডিফিকাল্ট। এবং পরের দুটো ম্যাচে আমরা দেখিনি, মেসিও গোল করতে পারেনি, এমবাপ্পেও, যেখানে মনে হয়েছিল বেরিয়ে যাবে, কিন্তু তারা অ্যাসিস্ট করেছে। অ্যান্ড অ্যাসিস্ট কম্পিটিশনেও তারা কাছাকাছি ছিল। মেসি লাস্ট ম্যাচে 2টো অ্যাসিস্ট করে এমবাপ্পের উপরে চলে গেছে, এমবাপ্পে 3-এ ছিল, ও 4-এ আছে। তো সেই জায়গায় এবং দুজনের গোল সংখ্যা 8। হ্যাঁ, গোল সংখ্যা তো 8। সেই জায়গায় আপনি যদি দুজনের টিমই আজকেও গোল না করতে পারে, সেখানে মেসি এগিয়ে থাকবে, কারণ এখানে অ্যাসিস্টটা যোগ করা হয়। তো সেই বেসিক্যালিতে একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে। আর যদি আপনি গোল করে ফেলেন, তাহলে আপনি গোল সংখ্যাই বাড়াতে হবে। তো আজকের যে ম্যাচ আছে, সেখানে হলো সুযোগ বেশি এমবাপ্পের, এবং তৃতীয় নির্বাচনী ম্যাচে দেখা গেল, আমরা এখনো দেখেছি যে বেসিক্যালি এই টিমটার মোরালি, যে ম্যাচগুলি থাকে ফাইনাল থেকে খেলে হেরে যাওয়ার পরে, এই ম্যাচের গুরুত্ব অনেক কমে যায়। এবং তারা বলেছে যে এই ম্যাচ কেন রেখেছে, এবং ওয়ার্ল্ড কাপের এই ম্যাচের তেমন গুরুত্ব নেই। কোচরা বলছে প্লেয়াররাও খেলতে চায় না এই মানসিকতাকে, এবং এই মেন্টালিটি নিয়ে এত বড় ম্যাচ চিন্তা করলে সেই ম্যাচের কম্পিটিশন এইবার শুধুমাত্র গোল্ডেন বুটের জন্যই রয়ে গেছে। নাহলে এই ম্যাচটা মনে হয় যে আরও মেরে। এবং অলরেডি যে লাইন আপ পেয়েছি, যে টিমের যে আমাদের কোচরা যে প্লেয়ারগুলি খেলে না বা চেঞ্জিংয়ে খেলে, তাদেরকে হাইলাইটস করার জন্য, ম্যাচ তৈরি করার জন্য বা টিম সেট আপের জন্য তাদেরকে 11-এ দিচ্ছে। যারা কম সময় পেয়েছে টিম খেলার জন্য, বেঞ্চে যারা ছিল, সেই জায়গা থেকে এখন যেখানে সুযোগ আছে, এখন ইংল্যান্ডেরও 2জন আছে, কিন্তু হ্যারি কেন এবং জুড বেলিংহাম, তাদেরও 6 গোল। আজকে যদি তারাও 2টো গোল বেশি করে, 2টো অ্যাসিস্ট করে, আবার 8-এ চলে যাবে। কম্পিটিশনটা এরকম হতে পারে। তো সেই জায়গা থেকে এই ম্যাচটার একটু গুরুত্ব বেড়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নোমান মোহাম্মদ, কি বলবেন আপনি? ফয়সাল, ফার্স্ট অফ অল ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি আমন্ত্রণ জানিয়েছেন, আপনার সঙ্গে একসঙ্গে টকশো করতে পেরেছি, এবং রক্সি ভাই রয়েছেন। রক্সি ভাইয়ের খেলা আমরা স্টেডিয়ামের টিকিট কেটে দেখেছি এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে দেখেছি। সো ইটস মাই প্রিভিলেজ আপনাদের সঙ্গে স্টেজটা শেয়ার করা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। এই ম্যাচটা আমার কাছে ওয়ার্ল্ড কাপে যে 102টা ম্যাচ হয়েছে, 102টা ম্যাচেরই আলাদা আলাদা গুরুত্ব ছিল। এমনকি গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচে, গ্রুপ চ্যাম্পিয়ন হবে, রানার্স আপ হবে নাকি, প্রত্যেকটা ম্যাচে পয়েন্ট হবে, নকআউট পর্ব থেকে তো ছিলই। 104টা ম্যাচের মধ্যে 102টা প্রতিটা ম্যাচের গুরুত্ব আছে, 104 নম্বর ম্যাচের গুরুত্ব সবচেয়ে বেশি, কিন্তু এই 103 নম্বর ম্যাচটা সবচেয়ে অর্থহীন ম্যাচ। এই ম্যাচের অ্যাবসলিউটলি কোনো মানে নাই, অ্যাবসলিউটলি মানে নাই ভাই। আপনি দুইটা দল, তারা
পরাজিত সেমিফাইনালিস্ট, তারা ফাইনাল খেলবে এরকম একটা অবস্থাতে তারা বাদ পড়ে গেছে। এখন তাদেরকে এই ম্যাচ খেলতে বলা মানে ধরেন হচ্ছে আমাদের পর্বতারোহীরা থাকেন না যে তারা এভারেস্ট জয় করতে গিয়েছেন, এভারেস্টের ঠিক আগের ধাপটাতে তারা হোঁচট খেয়ে পড়ে গেছেন, এবার তাদেরকে বলো যে তোমরা কেওক্রাডাং জয় করো। এটা তো আসলে হয় না, এটা আসলে হলো না। কিন্তু আপনি যেটা বলেছেন রাইটলি পয়েন্ট আউট, ম্যাচটার গুরুত্বটা বেড়ে গেছে আমি মনে করি দুইটা কারণে। নাম্বার 2 হচ্ছে গিয়ে, আমি নাম্বার 2 থেকে বলি, সেটা হচ্ছে গিয়ে ডিডিয়ার দেশমের হচ্ছে লাস্ট ম্যাচ। ফ্রান্সের কোচ, তিনি 2012 থেকে দায়িত্বে রয়েছেন, 14 বছর দায়িত্বে আছেন, ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের কোচ, কিন্তু গোল্ডেন বুটের রেস্টার আমরা একটু বলে দিতে পারি জেনেদেন জিদান হচ্ছে নেক্সট কোচ। এই বিষয়টা আসলে আমার মনে হয় যে বহু জায়গায় জানেন অলরেডি, এটা আসলে অনেক আগে থেকেই মোরলেস এটা আসলে ডিসাইডেড যে তারপরে জিদান হবে। সো গোল্ডেন বুটের যে রেসটা আমরা জানি না ফাইনালে কি অপেক্ষা করে আছে, কিন্তু সেটার জন্য লিওনেল মেসি সার্টেনলি জেনে নামতে পারবেন যে তাকে কি করতে হলে গোল্ডেন বুট তিনি জিতবেন। ক্যারিয়ারে মেসি কিন্তু 2বার গোল্ডেন বল জিতেছেন, সেরা খেলোয়াড়ের পুরস্কার তিনি পেয়েছেন ওয়ার্ল্ড কাপে, যেটা কেউ একাধিকবার জেতেনি। মেসি 2বার জিতেছেন এবং এইবার 3য়বার জিততে যাচ্ছেন ফর শিওর, ফাইনালের রেজাল্ট যেটাই হোক। বাট গোল্ডেন বুট কিন্তু তিনি কখনো জেতেননি। বেস্ট মানে টপ স্কোরার একবারও জেতেন। এবং এখন আমার ভাবলে অবাক লাগে, আমাদের সবারই অবাক লাগে, প্রথম 4টা ওয়ার্ল্ড কাপ মিলে মেসির মাত্র 5 গোল ছিল, 6 গোল ছিল, 6 গোল। এবং তার যে প্রপার প্রথম ওয়ার্ল্ড কাপ 2010, 2006 তো সে বাচ্চা ছেলে, একটা গোল ছিল, সাবস্টিটিউট ছিল, যে ম্যাচে বাদ হয়ে গেছে সে ম্যাচে তাকে খেলানো হয়নি। 2010 তার প্রপার প্রথম ওয়ার্ল্ড কাপে মেসির একটা গোল নাই, সেটাই বলছি যে যখন সবচেয়ে ফর্মে এসে একটা গোল ছিল। 2014-তে 4 গোল, 2018-তে 1 গোল, তার মানে প্রথম 4 ওয়ার্ল্ড কাপ মিলে মেসির ছিল মাত্র 6টা গোল। সেইখানে 7th ওয়ার্ল্ড কাপে গতবার তিনি 7 গোল করলেন, এইবার তিনি হচ্ছে 8 গোল অলরেডি করেছেন। সো আমরা জানি না, ধরুন গত ওয়ার্ল্ড কাপের ফাইনালের আগেও কিন্তু মেসি এবং এমবাপ্পে দুইজনেরই 5 গোল করেছিল। ফাইনালে মেসি 2 গোল করে 7 গোল হলো, এমবাপ্পে 3 গোল করে 8 গোল হলো। সো এইবারের ফাইনালেও সেই চান্স রয়েছে, কিন্তু যেহেতু এমবাপ্পে সেখানটাতে নেই, আমার মনে হয় যে এখানে মানে জুড বেলিংহাম আছেন, কেইন রয়েছেন, তাদেরও চান্স থাকবে। কিন্তু মূলত হচ্ছে গিয়ে কিলিয়ান এমবাপ্পে কি আসলে মেসিকে ছাড়িয়ে যেতে পারেন কিনা গোলে অ্যাসিস্টে, সেটা দিকে আসলে অর্থাৎ গোল্ডেন বুটের ভাগ্যটা আজকে খেলার উপরে অনেকাংশে নির্ভর করছে ইন এ সেন্স। কারণ ধরেন হচ্ছে ফাইনালের প্রতিপক্ষ যিনি আছেন হচ্ছে গিয়ে মেসির, ওয়াইয়ারজাবালের কথা, মিকেল ওয়াইয়ারজাবাল, স্পেনের যে ফরওয়ার্ড, তার 5 গোল। এখন ধরেন কত ওয়ার্ল্ড কাপ ফাইনালে আর্জেন্টিনার এগেনস্টে কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছেন, এখন যদি বলি যে না মিকেল ওয়াইয়ারজাবালও হ্যাটট্রিক করবেন, এটা বাড়াবাড়ি হয়ে যায়। সো বেসিক্যালি আজকে যদি এমবাপ্পে গোল করতে না পারেন তাহলে মেসি গোল্ডেন বুট জিতছে, এটা আসলে মানে ডিসাইড। ইয়ালামাল যদি হ্যাটট্রিকও করে তাহলে তার 8 গোল হবে, 8 গোল হবে, কিন্তু মেসি কি কিছু করবে না? হ্যাঁ, মেসি কি একদম বসে থাকবে? সেই বিষয়টিও তো আমাদেরকে চিন্তা। রক্সি ভাই কি বলবেন, এর সঙ্গে কি অ্যাড করবেন আপনি? না, আসলে সঙ্গে অ্যাড করার নাই, আসলে যে জিনিসটা বাস্তবিকতা ভাইও বলছে আমিও বলছি যে একটা বড় ম্যাচ আর তৃতীয় নির্বাচনী ম্যাচের জন্য আসলে এই ম্যাচের গুরুত্বই কমে যায়। এখন দেখা গেল যে ওই যে আমি বারবার বলছি সাবস্টিটিউট প্লেয়াররা তারা 11-এ খেলছে, সেই জায়গায় কম্পিটিশন কম থাকে এবং 2-4 জন হলো অল আউট খেলতে চায় বা তাকে শো করার জন্য যে আমরা নেক্সট টিমে জানি 11-এ আসতে পারি বা খেলে কোচ আমাকে ইমপ্রেস করে। কিন্তু এই গুরুত্বহীন খেলার মান শুধুমাত্র লড়াই হচ্ছে গোলের, এবং যদি এমবাপ্পে গোল করে তাহলে কিন্তু ম্যাচটা অন্যরকম যাবে এবং সে এগিয়ে থাকবে এবং গোল্ডেন বল গতবারও পেয়েছে, আবার পেয়ে যাচ্ছে এবং সেই আন্ডার প্রেশারটা মেসির কাছে যায় বলবে। কিন্তু আমি মনে করি না যে মেসি ওই প্লেয়ার, মেসি যা করছে সব তার জন্য করে না, সে সব কিছু করতে থাকে, এটা অটোমেটিকলি রেকর্ড হতে থাকে এবং ওইটার জন্য যে আমাকে গোল করতে হবে, অল আউট যেতে হবে সেটা না। মেসির খেলা হলো সবসময় টিমের জন্য, আর টিমের সব প্লেয়ার খেলে মেসির জন্য। এটা আলাদা একটা বন্ডিং এবং এটা আর্জেন্টিনার একটা শক্তি, আমরা যেটা লাস্ট দেখে আসছি একটু অন্যরকম। হ্যাঁ, আমরা পরে আসছি ওই দিকে। আমরা যদি চিন্তা করি এখানে ফাইটটাই হবে এমবাপ্পে, এবং এমবাপ্পেকে রাখা হয়েছে, সাথে হলো হ্যারি কেইনও আছে, সাথে জুড বেলিংহাম আছে, এই যে আপকামিং প্লেয়ার দুইজনের, হ্যারি কেইনের সাথে কম্পিটিশন। এই জায়গা থেকে বড় ম্যাচের যে গোলের সুযোগ এটা কিন্তু কমই থাকবে, তো সেটাকে নিজেকে ইন্ডিভিজুয়ালি গোল করার জন্য থাকবে, সেটা আমরা এমবাপ্পের মধ্যে দেখেছি। এমবাপ্পে ইন্ডিভিজুয়ালি বল পেলে একটু কম অ্যাসিস্ট করতে চায় বা দিতে চায়, সে একটু নিজস্ব ক্যারিশমা, এখন যার অপশন আছে সে আজকে ওই খেলাটা খেলবে, যেটা মেসি খেলবে না। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নোমান কি বলবেন আপনি? এই যে কথাটি বললেন যে মেসি দলের জন্য খেলে আর অন্য প্লেয়াররা মেসির জন্য খেলে, না অবশ্যই দেখেন, মানে টিম গেমে টিম কামস ফার্স্ট, এটা কোনো বিকল্প নাই। আপনি যদি ইন্ডিভিজুয়াল মিলেই টিম হয়, কিন্তু আপনি যদি টিমেরটাকে প্রায়োরিটি না দেন, ইন দ্যাট কেস হচ্ছে কি আপনার টিমকে শেষ পর্যন্ত এন্ড অফ দ্য ডে সাফার করতে হয়, যেটা টু সাম এক্সটেন্ট আমরা পর্তুগালের ক্ষেত্রে দেখেছি, ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রে দেখেছি। নট নেসেসারিলি যে রোনালদোর জন্যই পুরো টিম খেলেছে। দেখেন, এই আমি জাস্ট শুধু বোঝানোর জন্য বলি, এই ওয়ার্ল্ড কাপে তো অনেকগুলো টিম রাউন্ড অফ
অফ 32-তে উঠেছে, রাউন্ড অফ 16 উঠেছে, কোয়ার্টার ফাইনাল উঠেছে, সেমিফাইনালে উঠেছে। Right. আপনি কয়টা টিমকে দেখেছেন, কয়টা টিম না, অন্য কোন টিমকে কি দেখেছেন কোন একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে নিয়ে এরকম উল্লাস করতে? মেসিকে নিয়ে দেখবেন ম্যাচ শেষে ওরা সবাই মেসিকে শূন্যে ছুড়ে ফেলে উল্লাস করছে, কাঁধে তুলে নিয়ে হচ্ছে গিয়ে প্রদক্ষিণ করছে। Celebrate করছে। সো মানে ওইটাতে বোঝা যায় যে মেসি এই দলটার জন্য কি এবং মেসির জন্য আসলে এই দলটা কি। আমরা এই ওয়ার্ল্ড কাপটা ভেবেছিলাম বেসিক্যালি গত ওয়ার্ল্ড কাপ মেসি জিতেছেন, তার ক্যারিয়ারে একমাত্র আক্ষেপ ছিল সেটা পূর্ণ করে ফেলেছেন, এইটা তার একটা এক্সটেন্ডেড ভিক্টরি ল্যাপ হবে। তো এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ভালো করুক খারাপ করুক কিছু যায় আসে না, বাট এটা তো মাঠের ফুটবলে আমরা যেটা দেখেছি সেটা অ্যামেজিং। লিওনেল মেসি 39 বছর বয়সে এসে যেটা করেছেন সেইটা আমার ধারণা, আমি ফুটবলে সবসময় বলি ফুটবলের শেষ বলে কিছু নাই, মেসির চেয়েও বড় ফুটবলার আসবেন, এটা আমি অনেক জায়গাতে বলেছি এবং অনেকে এটার সঙ্গে একটু দ্বিমত পোষণ করেন। ধরেন পেলের পরে মনে হয়েছিল যে না পেলে আলটিমেট, ম্যারাডোনা এসেছেন না ম্যারাডোনা আলটিমেট, মেসি এসেছেন না মেসিও আলটিমেট না, আসবেনই, ফুটবলটা এইরকমই। বাট 39 বছর বয়সে ওয়ার্ল্ড কাপে এইরকম ইম্প্যাক্ট রাখা প্লেয়ার এইটা বোধহয় আমরা আর দেখবো না। এইটা অ্যাবসার্ড, এটা আসলে মানে সকল রকম সায়েন্স, সকল রকম ফুটবলীয় সায়েন্সকে আসলে একেবারে তুড়ি মেরে উড়ে দিয়ে মেসির এই পারফরমেন্স বলে। ডেফিনেটলি মেসি হচ্ছে কি টিমের জন্য, আর্জেন্টিনার জন্য যে আসলে কতটা কি সেটা তো আমরা প্রতি ম্যাচেই দেখতে পাই। আমরা যদি একটু একটু ব্যাকওয়ার্ডে যাই, সেটি হচ্ছে যে ফ্রান্স এবং স্পেনের মধ্যকার যে মানে সেমিফাইনাল, আর আমরা যদি পাশাপাশি ইংল্যান্ড এবং আর্জেন্টিনার যে সেমিফাইনাল, এই দুইটা নিয়ে একটু আলোচনা করি। রক্সি ভাই, আপনাকে দিয়ে শুরু করি। হ্যাঁ, আসলে আমরা যেই হাইপে যখন আমরা 4টা টিম পেলাম, এবার ওয়ার্ল্ড কাপের কিন্তু আর একটা বড় বিষয় ছিল যে র্যাঙ্কিং অ্যান্ড রেটিং। সেখানে যদি আমরা চিন্তা করি থাকে একমাত্র 1, 2, 3, 4 এই 4টা টিমই এবার সরাসরি সেমিফাইনালে মুখোমুখি হয়েছে। এবং যখনই যত ট্র্যাক করা হয় বা এই যে আমরা যেটা বলি চার্ট করা হয়, খেলা হয় কিন্তু 1 আর 3, 2 আর 4 সেম র্যাঙ্কিংয়েও কিন্তু এইভাবেই পড়েছিল খেলা সেমিফাইনালেও, 1 আর 3, 2 আর 4। এবং প্রথম যখন র্যাঙ্কিং যেটা শুরু হয় তখন কিন্তু সবচেয়ে হায়েস্ট ইউরো সব কিছু নিয়েই সবচেয়ে উপরে ছিল স্পেন, তারপর ছিল আর্জেন্টিনা, তারপরে ফ্রান্স, তারপরে ইংল্যান্ড কিন্তু এখানে ছিলই না, অনেক নিচে ছিল একদম শুরুর দিকে। সেই হ্যাঁ, ব্যাস ম্যাচ বাই ম্যাচ যখন জিতে থাকে রেটিং এর কিন্তু চেঞ্জ হতে থাকে, সেখানে আসতে থাকে। লাস্ট ম্যাচ কিন্তু আর্জেন্টিনা জিতে আবার 1-এ আসছে, স্পেন কিন্তু এখন 2-এ, ফ্রান্স সেই 3-এ, ইংল্যান্ড 4-এ। তো সেই জায়গায় খেলার যদি চিন্তা ভাবনা আসে এবং এই ম্যাচের যে ডিফারেন্সিয়ালটা সেইটা কিন্তু ওইখানেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। 2 সেমিফাইনালে হাইপটা আমরা স্পেন এবং ফ্রান্সের যে ইউরো ব্যাটেল, এটাকে একটা অনেক কম্পিটিটিভ ম্যাচ চিন্তা করছিলাম এবং অন্য ধাঁচের একটা ফুটবল হবে। সেরকম কেন ফ্রান্সকে শুরু থেকেই কেমন যেন একটু ম্লান মনে হয়েছে। হ্যাঁ, সেই জায়গায় ম্লান মনে হয়েছে। এটা আসলে আমরা টিমের চেয়ে বেশি ক্রেডিট দেবো আসলে কোচকে, তার মাস্টারমাইন্ড কোচ, এবং এই যে ফিলোসফি তার চেঞ্জ করার পরে যে খেলাটা শুরু করেছে স্পেন, কিন্তু ধারাবাহিকভাবে তারা এখন ওয়ার্ল্ডের একটা জিনিসই তারা ধরে রেখেছে, বল পজিশন টু গো অ্যাটাক। হ্যাঁ, অনেক বেশি বল নিজেদের মধ্যে সার্কুলেট করে, এই টাচগুলি যখন করে তাদের এই সুন্দর ফুটবলকে নাম দেওয়া হচ্ছে টিকি টাকা। অন্য যে টিম যখন পাস করে 4টা, তখন সেই জায়গার মধ্যে ওরা মোটামুটি 6টা, 7টা, 8টা পাস করে ফেলে এবং অপোজিশনকে এত বেশি ব্যস্ত রাখে যে পজিশনগুলা তারা ভ্যাকেন্ট করে এবং স্পেস মোট তৈরি করে এবং প্ল্যানিং একটা মধ্যে যায়। 90 মিনিটের খেলায় 500-র অধিক পাস করে ফেলেছে। তো এখানে ফ্রান্স যেটা ছিল, ফ্রান্সেরও ওই মিডফিল্ড অনেক স্ট্রং, তারপরে ওরা বেস অ্যাটাকার বেশি যায়, যে তাদের ফরওয়ার্ড লাইনগুলো অনেক স্পিডি এবং তাদের ইন্ডিভিজুয়াল স্কিল ভালো। এখানে আমরা এমবাপে, ডিম্বেলে, ওলিসি এবং দুয়েকে দেখেছি, কিন্তু তাদেরকে এত ভালো ডিফেন্সিভ করেছে, যেটা ফ্রান্সের সবচেয়ে বড় ক্রেডিট। 7টা ম্যাচ খেলেছে, এখন পর্যন্ত তারা 1টা গোল রিসিভ করেছে, 6টা তাদের ক্লিন শিট। ফ্রান্সের না স্পেনের। ফ্রান্সকে সেই জায়গায় তারা ব্লক করেছে এবং ফার্স্ট টার্নিং পয়েন্টটায় যে যখন খেলা হচ্ছিল প্রথম, আমরা যখন দেখি 15-20 মিনিট, 22 মিনিটের সময় মনে হয় ওর 26 মিনিটের সময় পেনাল্টিটা পায়, এটা ল্যামিয়ার ইন্ডিভিজুয়াল ক্রেডিট। সেই বক্সের ভিতরে যখন ডিফেন্ডার না দেখে পিছনে ব্লক করতে চাচ্ছিল, ক্লিয়ার করতে, তখনই ও পিছন থেকে এসে তার বডি কন্ট্যাক্ট করে বলটা বেড়ে নিয়ে যায়, তো বিহাইন্ডে টাচ করার পর পেনাল্টি হয়। পেনাল্টি গোল খাওয়ার পর থেকেই মনে হলো ফ্রান্স ম্যাচে আর নেই, এবং ফ্রান্সকে এমনভাবে তারা ব্লক করে এবং বল পজিশন এত বেশি নিজেদের মধ্যে রাখে, তারা ইন্ডিভিজুয়ালি কোনো প্লেয়ার, এবং সবচেয়ে বেশি আমি এই ওয়ার্ল্ড কাপে যাকে বেশি নক করছিলাম যে মিডফিল্ডের সেরা মিডফিল্ড হবে অলিসি, সেই দিন তারই আমি নিজস্ব ডাটা তো বাদ দেয়, আমি নিজে যে কালেক্ট করেছি 9টা সলিড মিস পাস করেছে অ্যাটাকিং জোনে। তো এই ম্যাচগুলি যখন এইরকম টপ প্লেয়াররা মিস করে, তো কী আছে তার ভিতরে, এত আন্ডার প্রেশার, তারা কোনো স্পেস পাচ্ছে না, জায়গা দেওয়া হচ্ছে না, এবং তাকে বাধ্য করা হচ্ছে এত বেশি প্রেসিংয়ে সে বল দিতে বাধ্য হচ্ছে এবং মিস করছে। ওটাই তখন স্পেনের সবচেয়ে অ্যাডভান্টেজ পজিশনে চলে গেছে। স্পেন ফ্রান্স ম্যাচ নিয়ে নোমান মোহাম্মদ।
এটা আসলে আমি একটা জায়গায় দেখেছি, পড়েছি আর কি, ওইটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে। সেটা হচ্ছে অ্যানাকোন্ডা গ্রিপ। অ্যানাকোন্ডা যেভাবে হচ্ছে চিপে গিয়ে ধরে। তার শিকারকে গ্রিপে আটকে ফেলে আষ্টে পৃষ্ঠে, তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে শ্বাসরোধ করে ফেলে, স্পেন এক্স্যাক্টলি সেই কাজটা করেছে। এই ওয়ার্ল্ড কাপে বেস্ট টিম পারফরমেন্স স্পেন সেই দিন দিয়েছে ফ্রান্সের এগেনস্টে। ফ্রান্সকে কোনো রকম কোনো চান্সই দেয়নি। ইনফ্যাক্ট যে আপনি যদি 90 মিনিটসের যে ম্যাচের কোনো একটা 5 মিনিট 10 মিনিটের একটা স্পেল থাকে না, সেই স্পেলটা পর্যন্ত অ্যালাউ করেনি তারা ফ্রান্সকে। সো তারা তাদের কোচ, তাদের ফিলোসফি, ডেলাফুয়েন্তে এই টিমটাকে খেলাচ্ছে, ধরেন সেই আন্ডার 17 আন্ডার 19 থেকে 13 বছর ধরে স্প্যানিশ ফেডারেশনের সঙ্গে তিনি আছেন, বয়সভিত্তিক দল থেকে শুরু করে। ফলে একটা ফুটবল ফিলোসফির উৎকর্ষের চূড়ান্ত জায়গায় আমরা এই জায়গাটাতে ওই ম্যাচটাতে দেখেছি, এক্সিকিউশনের সেই জায়গাটা থেকে। অন দ্য আদার হ্যান্ড ফ্রান্স ওয়াজ টপ ফেভারিট। ফ্রান্সের ওই ম্যাচটাতে যেটা হয়েছে যে তারা ফরওয়ার্ডদের কাছে বলটা আসলে ওই পর্যন্ত পৌঁছতেই পারেনি, এবং সেইখানে মিডফিল্ডটাতেই মানে স্পেনের কাছে ওই জায়গাটাতে তারা আর পেরে ওঠেনি। তো ওই ক্রেডিটটা অবশ্যই স্পেনকে দিতে হবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ফ্রান্স ওই ম্যাচটা তাদের একটা ভেরি অফ ডে ছিল এবং স্পেনের একটা ভেরি গুড ডে ছিল, যে কারণে আসলে ম্যাচের রেজাল্ট এরকম অফ ডে আর গুড ডে। আমরা যদি এবার ইংল্যান্ড আর আর্জেন্টিনার ম্যাচটাকে, ইংল্যান্ডের কোচ টমাস টুখেল এই ম্যাচ হারানোর জন্য দেয় 100% না 500%। এটার কোনো মানে মাঝামাঝি কিছু নাই। এটার আছে থাকে না জিপস এন্ড বার্ডস থাকে, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারি। আমরা ওই ফ্রান্স আর স্পেন ম্যাচেও আমরা বলতে পারি যে না ঠিক আছে দিদিয়ের দেশম কি করবেন, এইখানে তো স্পেন এইভাবে করেছে, কিন্তু এইখানে অ্যাবসলিউটলি টমাস টুখেল ইংল্যান্ডের কোচ, তিনি হাতে ধরে ওই দিন ইংল্যান্ডকে ম্যাচটা হারিয়েছেন। রক্সিবেরা ফুটবল খেলেছেন টপ লেভেলে, তারা জানেন যে একটা টিম যখন 1-0 লিড নিয়েছে, সেকেন্ড হাফের 10 মিনিটস মাত্র গিয়েছে, তখনও 35 মিনিট বাকি, ইনজুরি টাইম ধরলে তার মানে অলমোস্ট পুরো সেকেন্ড হাফ আপনার 40-45 মিনিট বাকি। আপনি আর্জেন্টিনার মতো টিমের এগেনস্টে 40-45 মিনিটস 1-0 লিড ডিক্লেয়ার করা, এটা অ্যাবসার্ড, এটা হয় না, এটা হতেই পারে না। এবং আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচে শেষ দিকে গিয়ে গোল করার যেই ক্যাপাবিলিটিটা দেখিয়েছেন, তাতে তো এটা একটা হাস্যকর স্ট্র্যাটেজি, এবং তারা 5 ম্যান ডিফেন্সে চলে গেল। তাদের ফার্স্ট হচ্ছে গিয়ে, এবং আমার কাছে মনে হয়েছে যে মানে ফুটবলের ট্যাকটিক্যাল জায়গাটা থেকে যদি বলি, ইংল্যান্ডের ওই সময় সেকেন্ড গোলের জন্য যাওয়াটা উচিত ছিল, কারণ আর্জেন্টিনা গোল করার জন্য ডেসপারেট, তারা উপরে উঠবেই এবং তাদের ডিফেন্সে ফাঁকফোকর তৈরি হবে। এবং ইন দ্যাট কেস তাদের ইংল্যান্ডের 4 জন পেসি উইঙ্গার রয়েছেন, তার মধ্যে একজন অ্যান্থনি গর্ডন খেলেছেন, গোল করেছেন, আপনি তাকে তুলে নিয়ে একজন ডিফেন্ডার কনসাকে পাঠালেন। ওয়ারে সেইখানে তাদের মার্কাস রাশফোর্ড রয়েছেন, বুকায়ো সাকা রয়েছেন, মাডুয়েকে রয়েছেন, তাদেরকে পাঠালে ওইটার সুযোগটা তৈরি তো। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আর্জেন্টিনার 2 সেন্টার হাফ ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ দুইজনই তখন ইয়েলো কার্ড। সো আপনি সব কিছু আপনাকে বলছে যে তুমি অ্যাটাকে যাও, সেকেন্ড গোলের চেষ্টা অল আউট খেলো, হ্যাঁ সেকেন্ড গোলের চেষ্টাটা করো। কিন্তু ইংল্যান্ড ওই যে শেলে যে ঢুকে গেল, ডিফেন্সিভ শেলে যে ঢুকে গেল, সেটা আমি বাইরের বিভিন্ন লেখায় পড়ছিলাম বা বিভিন্ন যারা বিশেষজ্ঞ রয়েছেন, আমার কাছে মনে হয়, আমি আজকে 25-30 বছর ধরে ফুটবল দেখি বা মানে বোঝার মতো দেখি, আমি আমার লাইফে কোনোদিন এরকম ট্যাকটিক্যাল ব্লান্ডার কোনো টপ লেভেল কোচ না আমি আমাদের টুটবলও এরকম আসলে কোনোদিন দেখেন। এবং এটা আলোচনা হচ্ছে যে ফুটবল হিস্ট্রির সবচেয়ে ডিজাস্ট্রাস কোচিং পারফরমেন্স কি টমাস টুকেলের কেন। অবভিয়াসলি সেটা ইংল্যান্ড বলে তাদের মিডিয়া অনেক বেশি আলোচনা করছে, সেটা তো থাকবেই, বাট স্টিল এইটার আসলে কোনো ব্যাখ্যা নাই। এটা একেবারে অ্যাবসলিউটলি তাদের কোচ, তাদের একদম মানে ইংল্যান্ডের 66-র পর সবচেয়ে ভালো যে সম্ভাবনাটা ছিল একটা ফাইনাল খেলা, সেই সম্ভাবনা জায়গাটা শেষ করে দিয়েছে। আসলে ওই ভাইয়ের সাথে বলে আমি যে অ্যাজ এ কোচ আমি ট্যাকটিক্যালি যে সবসময় যাব, ট্রানজিশন ট্যাকটিক্যাল মুভমেন্টে একটা টিম কখনো ডিফেন্স করে জিততে পারে না, এবং এখানে 35 থেকে 40 মিনিট আর্জেন্টিনা টিম, এবং আমরা যেটা ম্যাচ অ্যানালাইসিস করি ম্যাচ টু ম্যাচ প্রতিটা ম্যাচে তারা কামব্যাক করেছে, 2 গোল খাওয়ার পরে 3 গোল করেছে, তাহলে তারা লাস্টে যে আলো অল আউট খেলে, তো সেখানে আমি কখনো ব্লক করব, কিভাবে ব্লক করব, হ্যাঁ আমি অ্যাটাকিং প্লেয়ার নামাবো, তারা ডিফেন্ডিং করবে, বল পেলে আমি কাউন্টার অ্যাটাকে যাব, এবং লো ব্লক যেটা করেছে সেটা আরও বেশি ডেঞ্জার হয়ে গেছে, কারণ বক্সের ভিতরে এত প্লেয়ার অপশনালি এই ক্লিয়ার করতে গেলে আমরা যেটা ফুটবলে দেখি কনসেন্ট্রেশন লুজ হয়, মিস্টেক হয় এবং গোল হবেই, পেনাল্টি মিস করতে পারে, হেড মিস করতে পারে, বানিয়ে দেয়, এই জিনিসগুলি থাকে। তো সেই জায়গা থেকে টিম ডিফেন্ডিংটা যদি আরও মিডফিল্ডে করতে পারতো তাহলে হতো, কারণ সে অটোমেটিকলি দুটো সেন্টার, একটা ফুল ব্যাক একটা সেন্টার ব্যাক নামিয়েছে, এই দীর্ঘদিন যে হেড না পায় বল না পায় সেই, তো ওই ব্লকটার জন্য তারা হয়ে গেছে আরও স্লো এবং ওই জায়গাটাই ধরে রেখেছে। তো এটার জন্য আর্জেন্টিনার জন্য অনেক বেশি সুপারিয়র হয়েছে, এবং কোচ এখানে আমরা স্কলনিকে আবার ক্রেডিট দিই, সেও কি করছে ডিফেন্ডার নামিয়েছে কিন্তু সেও অ্যাটাকে যাবে। হ্যাঁ আমরা দেখেছি ওতামেন্ডিকে নামিয়েছে, তারা 3 ব্যাক ডিফেন্স করে সব অল আউটে গেছে, এবং ওতামেন্ডির যে পাওয়ার স্ট্রেংথ হেডে ওই চ্যালেঞ্জের জন্য তাকে দিয়েছে, তারপরে ডিপলকে নামিয়ে দিয়েছে, আবার ওখানে নিকো পাজিসকে নামিয়েছে, সব দিক থেকে তারা
ঘিরে ধরেছে, যেটা যা দরকার ফুটবলের জন্য। তো এখানে আসলে কোচকেই বলতে হবে যে নিজে ধরে তার প্ল্যানিংয়ের ভুল এবং ট্রানজিশনে সে টিমের প্লেয়ার সেট আপ করতে পারেনি। লাস্ট মিনিটে 5 মিনিট না 6 মিনিট আগে রাশফোর্ডকে নামায়, তখন তো আর সুযোগ নেই, তখন অল আউট ও টিমের মধ্যে চলে গেছে। তো সেই ভুলগুলির জন্য আসলে ইংল্যান্ড নিজেই দায়ী, এবং এত সুন্দর একটা সুযোগ থাকার পরে এবং এই রকম ম্যাচে এগিয়ে থাকার পরে যদি তারা লস করে, তাহলে তার দায়িত্ব তো আসলে তার ঘাড়েই যায়। বাট এট দ্য সেম টাইম আর্জেন্টিনাকে হিউজ ক্রেডিট দিতে হবে। আমরা যতই বলি ওয়ার্ল্ড কাপের লাস্ট টাইমে তারা গোল করে, ভাই গোলটা তো করতে হবে। হ্যাঁ, সেটাই। মানে খেলাটাই প্রতিটা তো ম্যাচে গোলের খেলা। খেলাটাই গোলের খেলা। আপনি যত কিছু বলেন না কেন, তারা 85তম মিনিটে গোলটা করেছে। আমার কাছে যেটা দেখে খেলা দেখে মনে হয়েছে যে আর্জেন্টিনা ওয়াজ সো রিল্যাক্স, কারণ তাদের খেলায় তারা প্যানিক করে নাই, কারণ তারা জানতো যে গোল পাবে। হ্যাঁ, তারা এবং নাই, মানে ওইটা নাই। এবং দেখেন গোল পাওয়ার আগে পরে আপনি দেখবেন যে দুইটা হচ্ছে কি পোস্টে লেগেছে, ইংল্যান্ডের কিপার দুইটা মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সেভ করেছে। ফলে বেসিক্যালি এইটা আসলে যখনই ইংল্যান্ডের কোচ তার টিমকে শেলে ঢুকিয়ে ফেলেছেন, সাথে সাথে এই ম্যাচ আসলে শেষ হয়ে গেছে। এটা আসলে ম্যাটার অফ টাইম। একমাত্র আবার বলি, তাদের ওই ম্যাচের পরে যে ইংল্যান্ডের টপ ন্যাশনাল লেজেন্ডারি প্লেয়ার, তারাও সাক্ষাৎকারে বলেছে এটা আসলে 2-1 হারা না, এটা হলো 4-1 হারা। এখানে গোলকিপার লাইভ দিচ্ছে, ওয়েন রুনি বলেছে, তারপরে বলেছে, হ্যাঁ, তো এরা বলেছে যে ম্যাচ কিন্তু অনেক আগে, এবং এটা 2-1 এটা রেজাল্ট না, আসলে 4-1 5-1 হয়। ম্যাচ তো নিজেই ওই জায়গা থেকে এখন গোলকিপার লাইভ দেওয়াতে এই সুযোগটা হয়েছে। তো এই হয়েছে নিজেদের যে পজিটিভলি নিজে থেকে পিছিয়ে যাওয়া, সেটাই তারা আসলে ফাইনাল থেকে বেরিয়ে গেল। আমরা যদি ইংল্যান্ড স্পেন ম্যাচ নিয়ে দুই কোচের বিষয়টা মূল্যায়ন করি, কি বলবেন? ইংল্যান্ড আর্জেন্টিনা না, সেটা হচ্ছে আমরা স্পেন এবং ফ্রান্স। স্পেন ফ্রান্সের ম্যাচটা নিয়ে দেখেন, মানে এটা আমি বলছি যে দুই কোচের দুইটা ভিন্ন ফিলোসফির দুইটা কোচ, দুইটা কিন্তু মানে মোরলে, যেমন ধর আমরা ফাইনালের দুইজন কোচের কথা যদি বলি আর্জেন্টিনা এবং স্পেনের ক্ষেত্রে, তারা মোরলেস পজিশন বেস ফুটবল খেলে। স্পেনের এই ওয়ার্ল্ড কাপে আমি দেখছিলাম যে থার্ড হাইয়েস্ট পজিশন তাদের 63.8%, আর্জেন্টিনার 60.7%, কিন্তু কাছাকাছি। কিন্তু ফ্রান্স ধরেন মোরলেস হচ্ছে কি তারা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে, কেননা তাদের অনেক পেসি ফরওয়ার্ড রয়েছে। আমার কাছে ওই দিনের ম্যাচের অনেক কিছুর মধ্যে একটা জিনিস রক্সি ভাই আরো ভালোভাবে এটা বলতে পারবেন হয়তো বা, যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে স্পেন ওই ম্যাচটাতে এত হাইলাইন ডিফেন্স করেছে, দ্যাট ওয়াজ সো রিস্কি এগেনস্ট প্লেয়ার্স লাইক এমবাপ্পে অর ওলিসে অর ডুয়ে, কারণ আপনি তাদের পেছনে এত স্পেস দিচ্ছেন, ওদেরকে গ্রাস দেওয়া মানে হচ্ছে গিয়ে এটা আপনি বিপদ ডেকে আনছেন। কিন্তু আপনি সেইটা করার পরে ওই ম্যাচে দেখেন এমবাপ্পে 4টা 5টা 6টা অফসাইড হয়েছে, কারণ তারা লাইনটা এত ভালো মেনটেন করেছে। এখন যখন ডিফেন্স লাইনটা উপরে উঠে যায়, তার মানে মিডফিল্ডে তারা আরো কনজাস্টেড করে ফেলেছে, ওইটা থ্রু করে আর ফ্রান্স বেরিয়ে যেতে পারেনি। স্পেনের ধরেন ওই ম্যাচে রদ্রি, ওই ম্যাচে না ইনফ্যাক্ট পুরো ওয়ার্ল্ড কাপে রদ্রি সে ব্যালন ডিওর উইনিং ফর্মে আবার ফেরত এসেছেন। ফাবিয়ান রুইজ ফ্যান্টাস্টিক খেলেছেন, এবং ওই ম্যাচে ড্যানিয়েল আলমো মোরলেস তিনি থার্ড মিডফিল্ডার হিসেবে কাজ করেছেন। তিনি আপনার বলতে পারেন সেকেন্ড স্ট্রাইকার বা হচ্ছে গিয়ে তিনি ওই যে বক্স, কিন্তু ওই ম্যাচে অ্যাবসলুটলি চেয়ে হচ্ছে গিয়ে থার্ড মিডফিল্ডার হিসেবে মানে ওইখানটাতে কাজ করেছেন, হচ্ছে গিয়ে ডায়মন্ডের মাথার ওই অংশটা। সো ফ্যাসিনেটিং একটা ব্যাটেল হচ্ছে। এখন যেটা হয়েছে যে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম, তিনি আসলে পার্সন চেঞ্জ করেছেন। তিনি ধরেন হচ্ছে গিয়ে বারকলারে সরিয়ে তিনি ডুয়েকে নামিয়েছেন, বাট তিনি হচ্ছে গিয়ে যে ওই স্ট্র্যাটেজিক জায়গা থেকে যে অন্য কিছু করবেন সেটা তিনি করতে পারেন নাই। তিনি যে মিডফিল্ডেরটা আবার একটা রিগেইন করার চেষ্টা করবেন সেটা তিনি পারেন নাই, কেননা তার যে মিডফিল্ডার সেটা হচ্ছে গিয়ে র্যাবিওর কথা বলেন কিংবা ওই যে ওই মিডফিল্ডের শুয়ামিনি, তারা কিন্তু ঠিক ধরেন আমরা 2018 ফ্রান্সের যদি ওই ওয়ার্ল্ড কাপ উইনিং টিমটা দেখি, তাদের সেন্ট্রাল মিডফিল্ডে ছিলেন হচ্ছে গিয়ে পল পগবা এবং হচ্ছে গিয়ে এনগোলো কান্তে। এই দুজন ছিল ফ্যাবুলাস সেন্ট্রাল মিডফিল্ডার। আপনি তাদের সাথে ঠিক চুয়ামেনি এবং র্যাবিওকে তুলনা করতে পারবেন না। এবং যখন সেই অ্যানাকোন্ডা গ্রিপ, যখন সেই আপনার এই যে স্পেনের, তো সেইটার আসলে হ্যাঁ, এখন যেই জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে, স্পেন যেটা খেলে সবসময় মিডল ব্লক থেকে খেলে যায়, কিন্তু তারা এই পুরো ম্যাচটাকে রিড করেছে এবং যেটা বলেছে আমরা যেটা করে হাই লাইন প্রেস, এখন হাই লাইন প্রেসিংয়ের ওই যে ডিফেন্ডার থেকে চাপ শুরু করেছে, এবং ফ্রান্স যে বিল্ড আপ করবে গোলকিপার থেকে সেই ডিজিটা একবারও তাকে করতে দেয় নাই, এবং দুজন ফরওয়ার্ড এরকম করে প্রেস করেছে, গোলকিপার বাধ্য হয়ে তার লং বল করছে। এই লং বলগুলি হলো সবসময় আমরা ফুটবলে বলি সেকেন্ড বল যে উইন করে তার অ্যাডভান্টেজ বেশি থাকে। তো সেকেন্ড বল সবসময় এখানে তারা ফ্রান্স সবসময় অ্যাডভান্টেজ নিয়েছে, স্পেন অ্যাডভান্টেজ নিয়েছে, এবং গোলকিপারকে দেখেন আপনি দুইবার সিমেওনি এমবাপের সাথে সেই বল রিড করে 1 ভার্সেস 1 ব্লক করেছে, সেই বল রিটার্ন পাওয়ার পরেও কিন্তু তারা পোস্টে ক্লিক করতে পারেনি। তো এইটা শুধুমাত্র তার ট্যাকটিক্যাল চেঞ্জের জন্য তারা ওকে আগেই এই সুযোগটা দেয়নি, যেহেতু স্পেন হলো
ফ্রান্সের যে কাউন্টার বেস টিম এবং স্পিডি প্লেয়ার তাদেরকে ওই জায়গায় সুযোগ বল ধরার আগে তারা এটাকে কেটে দিয়েছে বা ওই পাসটা জানি না আসতে পারে, এইটা হলো মেন জিনিস, যার জন্য তারা নার্ভাস হয়ে এবং লাস্টে দেখা গেছে একটা অ্যাকশনে এমবাপে এমন রাগ হয়েছে যে গোলকিপারকেও লাথি মারতে চলে গেছিল, কার্ড হয়েছে, ফাউল হয়, এরকম অবস্থা, মানে সে আর শেখে না। এবং লাস্টে সে ম্যাচ শেষে যে সাক্ষাৎকার দেয় সেখানে সে বলছে যে আজকে আমার টিম হিসাবে খেলতে পারিনি। এটাই হলো বড় ব্যাপার, যে ফুটবলে তো টিম হিসাবে খেলতে হবে এবং সবাই সবার জন্য খেলে, তা আজকে আমাদের দিন না, এবং সেটাই হয়। কিন্তু ফুটবলে আপনার একটা ব্যাড ডে যাবে, সেটা এমন দিনই গেছে সেখানে ফ্রান্স যেই জায়গায় উঠছিল সেই জায়গা থেকে একদম নিচে পড়ে গেছে। এই ম্যাচ দেখে আমরা তাই মনে করি। বাজির তালিকায় ফ্রান্স এগিয়ে ছিল অবশ্যই। জি, আমাদের এই আলোচনা চলবে, একটা বিরতির পরে এসে আবার আপনাদের দুজনকে শুনবো। 50 মিনিটসে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। ফিরে এলাম 50 মিনিটসের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্বকাপ উন্মাদনায় সারা বিশ্ব, আমরাও রয়েছি সঙ্গে। আজকের বিষয়বস্তু ট্রফি এবং বুটের লড়াই। বিরতির আগে আমরা দুই আলোচক, আমাদের সাবেক ফুটবলার, জাতীয় দলের সাবেক ফুটবলার এবং কোচ মাহবুব হোসেন রক্সি, ক্রীড়া বিশ্লেষক এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ, দুজনের বক্তব্যই শুনছিলাম। রক্সি ভাই, আবার আপনার কাছে ফিরতে চাই। রাত 3টায় যে ম্যাচটি হতে যাচ্ছে, এই ম্যাচ নিয়ে তো দু দলের মধ্যেই খুব একটা আগ্রহ ছিল না, আপনিও বলেছেন, নোমানও বলেছেন, কিন্তু গোল্ডেন বুটের কারণেই ম্যাচটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কি হতে যাচ্ছে, কি হবে ফলাফল, কার পক্ষে আপনি বাজি ধরবেন? ফলাফল এইটার ম্যাচে গুরুত্ব মানে ওই রকম নেই, আবার একদিকে গুরুত্ব আছে। এই থার্ড নির্বাচন ম্যাচটাই, থার্ড প্লেসের ম্যাচটাই আসলে আসছে অলিম্পিক বেস করে, ওখানে একটা মেডেল হয়, গোল্ড মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল। তো এখানে এখন যেটা আছে কমার্শিয়াল, যেটা আমরা চিন্তা করি, ফার্স্ট সেকেন্ড একটা বড় অ্যামাউন্ট পায়, তারপরে থার্ড আর ফোর্থেরও একটা বড় অ্যামাউন্ট। থার্ড হলে তার টাকার মানটা একটু বেড়ে এবং যায়। যে হ্যাঁ যে স্পন্সরের যে ব্যাপারটা, তাদের যে টিম যাচ্ছে সেটাও কিন্তু হাইলাইট। এবার কিন্তু একটা নরমাল ভাই ভালো একটা মানে দিক হয়েছে, হ্যাঁ। যেটা আমরা চিন্তা করলে এডিডাস চলে গেল দুই টিমের ফাইনালে। দুইটারই অ্যাডিডাস টিম, স্পেন ভার্সেস আর্জেন্টিনা, যারা স্পন্সর। Right. এবং গত 16 বছর আগে মনে হয় দুটাই নাইকি ছিল এবং Right. অ্যাডিডাসের সেই সময় ধস, হ্যাঁ। এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক। এইবার আবার এরকম হবে, হ্যাঁ। থার্ড নির্বাচনে দেখা গেল তো এখানে নাইকি আছে, ওরা দুইটা নাইকি, এরা দুটো অ্যাডিডাস। Right. তো ওই জায়গা থেকে কিছুটা ব্যালেন্স হবে। তো চিন্তার আসলে পয়সা একটা বড় ব্যাপার, বিজনেস যেটা ওয়ার্ল্ড কাপ নিয়ে, এটা আমরা বলেছি এইবার সবচেয়ে ব্যয়বহুল ওয়ার্ল্ড কাপ, সবচেয়ে বেশি খরচের এবং সব কিছু নিয়ে। এখন শেষ ভালো যা সব ভালো, সাকসেস করতে হলে ওই জায়গা থেকে চিন্তা করতে হবে। ম্যাচ যেতে গুরুত্ব সেটা যদি যায়, আমরা আবারও বলছি যে স্পেনের তার যে লাস্ট ম্যাচে যেটা খেলেছে এবং ইংল্যান্ড যে জায়গা থেকে বাদ পড়ে গেছে, দুই কোচকে আবার একটা পরীক্ষা দিতে হবে শেষ ম্যাচ যেহেতু চিন্তা করা হয়। Right. আমরা যে এখন পর্যন্ত যা লিস্ট দেখলাম, দেখা যায় 11-এর মিনিমাম 5 থেকে 6 জন প্লেয়ার তারা খেলাচ্ছে না, নতুনদেরকে সুযোগ দিয়েছে যারা খেলেছে বা চেঞ্জিংয়ে আছে। তো এই ম্যাচে কিন্তু তাদের জন্য আবার একটা কম্পারেটিভলি ফাইট হবে, যে সুযোগ পেয়েছে আমি একটা ভালো খেলবো বা আমাকে সেই দৃষ্টান্ত রাখতে হবে। তো সেই দিক থেকে আসলে ইংল্যান্ডের ফুটবলের থেকে আমি ফ্রান্সকে এগিয়ে রাখছি। এবং ওই যে একটা কম্পিটিশন চ্যালেঞ্জ আছে, এমবাপে ইন্ডিভিজুয়ালি হলো এবং টিম হলো, তারা একটা ট্রফি যে গোল্ডেন বুটের জন্য এমবাপেকে একটা সাপোর্ট দিবে বা সেই ফুটবলটা খেলবে। নোমান মোহাম্মদ। মত আমারও মনে হয় যে ফ্রান্স এগিয়ে থাকবে। এখানে আরেকটা আমার কাছে খুব বড় ফ্যাক্টর মনে হয়, একটা ইমোশনাল ফ্যাক্টর, যে দিদিয়ের দেশম এই লাস্ট ম্যাচ তার, তিনি এরপরে আর ফ্রান্স জাতীয় দলের সঙ্গে থাকছেন না। তো একজন ন্যাশনাল টিমের কোচ, তিনি 2012 থেকে দায়িত্ব নিয়েছেন, 14 বছর ধরে দায়িত্বে আছেন, তার অধীনে ফ্রান্স ওয়ার্ল্ড কাপ জিতেছে, ফাইনাল খেলেছে আরও একবার। ফলে এই প্লেয়ারদের সঙ্গে তার বন্ডিংটা অন্যরকম। ধরেন কিলিয়ান এমবাপ্পেকে ফার্স্ট ব্রেক থ্রুটা তিনি দিয়েছেন, Right. তার অধীনেই এমবাপ্পে ন্যাশনাল টিম বা ইন্টারন্যাশনাল ফুটবলে উঠেছেন। ওয়ার্ল্ড কাপে এই ট্রাস্টটা, আমরা এখনকার এমবাপ্পেকে দেখলে একরকম, কিন্তু 2018 ওয়ার্ল্ড কাপে ওই ট্রাস্টটা তার উপরে প্লেস করা, অবভিয়াসলি তিনি সেটা আর্ন করে নিয়েছেন। ফলে এই টিমটার, আমি এমবাপ্পেকে দিয়ে বোঝাচ্ছি, এই টিমটার সবার জন্য এটা ইমোশনালি খুব বড় একটা ব্যাপার। এবং নিশ্চিতভাবেই দিদিয়ের দেশম শিরোপা জিতেই শেষ করতে চেয়েছিলেন, সেটা যেহেতু হচ্ছে না, তিনি হচ্ছে গিয়ে অন্ততপক্ষে শেষ ম্যাচটা ওইভাবে তার জন্য টিম অনেক বেশি খেলবে। কিলিয়ান এমবাপ্পের এটা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড, কিন্তু হয় কি একটা টিমের মধ্যে, যে ঠিক আছে আমাদের টিমের একজন তো পেলো, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলো, সেইটাও কিন্তু এক ধরনের একটা মোটিভেশন কাজ করে টিমের মধ্যে। অন দ্য আদার হ্যান্ড ইংল্যান্ড, আমার মনে হচ্ছে যে ইংল্যান্ড অনেক প্রেসারে স্টিল থাকবে। এই ম্যাচটাতে কোনো প্রেশার নাই, স্টিল প্রেসারে থাকবে। তাদের কোচ, গত ম্যাচের ব্লান্ডার, তাদের মিডিয়া, সবকিছু মিলে মিডিয়া ধুয়ে দিচ্ছে একেবারে। একদম। তো ইংল্যান্ডের হ্যাঁ, তো সব মিলে প্রেশার থাকবে। আমি এক্সপেক্ট করি যে দর্শক হিসেবে আমার এক্সপেকটেশন হচ্ছে কি, যে দুইটা টিম তারা হচ্ছে কি তাদের ফুটবলটা খেলুক, ফ্রি ফ্লোয়িং একটা ফুটবল ম্যাচ হোক,
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অনেক সময় হয় যে যেহেতু হারানোর কিছু নাই, অত বেশি ট্যাকটিক্সের কচকচানির মধ্যে না গিয়ে দুই দলে গোলের জন্য সিম্পল ফুটবল, সে আগের ফুটবল, আনন্দের ফুটবল, গোল দেওয়ার ফুটবল, সেরকম একটা ম্যাচ যদি দেখি, ধরেন হচ্ছে গিয়ে 5-3 ম্যাচের রেজাল্ট হলো, ধরেন হচ্ছে 4-2 হলো, মানে ওইরকম একটা ম্যাচ আসলে দেখতে চাই, একটা আনন্দময় একটা অর্থহীন ম্যাচটা সেই ক্ষেত্রে আমাদের কাছে অনেক বেশি অর্থপূর্ণ হয়ে ওঠে। 5-3-4-2 হ্যাঁ, এরকম ভাইয়ের সাথে আমিও একমত। যেহেতু এই আন্ডার প্রেশার ম্যাচ না থাকলে, এনজয়েবল ম্যাচ থাকলে দেখা যায় গোল দুটো টিমই অ্যাটাকে যাবে, গোল হচ্ছে, গোল শোধ করছে, গোল হচ্ছে, গোল খাচ্ছে, এরকম। এটা তো আর আমাদের হারানোর কিছু নাই, এখানে যা পাবো পুরোটাই বোনাস। আমরা ফাইনালে নাই, ওখান থেকে এমনি বেড়ে গেছে, থার্ড হলে কি আর ফোর্থ হলে কি। কিন্তু ওই জায়গা থেকে আমার কিছু প্লেয়ার স্বাচ্ছন্দ্যবোধ এবং টিম যে কম্বিনেশন, সামনে কারা ওয়ার্ল্ড কাপে, আমরা আবার ইউরো খেলা আছে, সেইভাবে একটা তৈরি রাখা, ম্যাচ এক্সপেরিয়েন্স বাড়ানো, এই জিনিসগুলি কিন্তু অনেক বড় ব্যাপার। কোচ হিসেবে বিদায় ফ্রান্সের, দিদিয়াম দেশাই। মানে আর এমবাপ্পেরও হচ্ছে মানে গোল্ডেন বুটের লড়াই, এই দুইটাকে কিভাবে মিলাবেন অ্যাজ এ আপনি? কোচ হিসাবে আমি বারবার ভাই বললো যেটা, দিদিয়াম দেশার এখানে সবচেয়ে সিনিয়র, এই টিম নিয়ে 14 বছর, তারপরে আমরা যদি বলি স্কলনি, তারপরে যদি এখন আসে, এখানে আছে দুটো টিম, ইয়েও অনেক ম্যাচিউরড, আমাদের দেলেফন্তে, সেও অনেক বছর, 2-3 বছর, 3টা ওয়ার্ল্ড কাপে, 2টা ওয়ার্ল্ড কাপ, ইউরো নিয়েছে। সবচেয়ে নতুন হলো তুকেল, এত অল্প সময়ের জন্য, এবং সে হলো তাদের স্বাগতিক লোকাল কোনো, সে কিন্তু জার্মানি এবং সে ইংল্যান্ডে কাজ করছে। তো সেই আন্ডার প্রেশারটা, সেই ইংল্যান্ডে তো বললাম, এক্স প্লেয়ার, সাংবাদিক, বস, সব কিছু নিয়েই সে অনেক প্রেশার আছে। প্লেয়াররা কী করলো না করলো, সেই জায়গা থেকে দেশামকে তারা লাস্ট কিছু উপহার দেওয়ার জন্য, টিমের যে একটা এক্সপিরিয়েন্স এবং এত বড় মাপের যিনি কোচ ছিলেন, তাদের আন্ডারে তারা কাজ করে গেছে, সেই জায়গায় তাদের গুরুত্বটা একটু বেশি থাকবে এই ম্যাচের। সেই গুরুত্বের জন্যই ম্যাচটাকে একটু আনন্দদায়ক এবং একটা অল অ্যাটাক ফুটবল দেখতে চাই আমরা, এবং ভালো ফুটবল খেলালে অল অ্যাটাকে গোলও অনেক বেশি হয়, এবং এটা সুইটেবল ফুটবল এবং স্বাচ্ছন্দ্য যদি থাকে, গোল বেশি দেখলে এনজয় করে ফুটবল, গোলের খেলা, এবং ভালো গোল হলে ম্যাচটার একটা আনন্দ বেশি থাকতে পারবে। গোল যদি ব্যাপক হয়ে যায়, সেই ক্ষেত্রে তো গোল্ডেন বুটের লড়াইটাও একটু মানে এদিক ওদিক হয়ে যাবার সম্ভব। হ্যাঁ, এভরি পসিবিলিটি সেটা তো থাকে, এবং আই এম শিওর যে এমবাপ্পে এটার জন্য মানে থাকে না যে এই ম্যাচের মুখিয়ে গুরুত্ব নাই, থাকা। কিন্তু হ্যাঁ মুখিয়ে থাকবেন, কিন্তু তিনি এইটার জন্য খুবই তীব্রভাবে এটা চাইবেন, এবং আই এম শিওর যে তার এনভায়রনমেন্ট, তার কোচ তাকে সেই এনভায়রনমেন্টটা তৈরি করে দিবে। ধরেন যদি সিচুয়েশন এরকম হয় যে দুইজন প্লেয়ার পেয়ে গেছেন বল, একেবারে হচ্ছে কি দুইজনই গোল দিতে পারেন, আই এম শিওর যে হচ্ছে কি তার সতীর্থর পায়ে গেলেও এটা এমবাপ্পেকেই এবং পাসটা দেবে। কোনো ধরনের পেনাল্টি পেলেও এমবাপ্পেই গোল করবে, তো এগুলি তার প্লাস পয়েন্ট হবে। হ্যাঁ, টিমের জন্য। ডেফিনেটলি সেটা হবে, এবং সেটা যদি অনেক গোল হয় সেটা দর্শকের জন্য একটা আনন্দদায়ী ব্যাপার হবে, একটা গুরুত্বহীন ম্যাচটা গুরুত্বপূর্ণ হবে। আই এম নট শিওর যে আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য আসলে অত আনন্দদায়ী হবে কিনা, কারণ এখন এমবাপ্পে যদি আবার 1 গোল 2 গোল 3 গোল দিয়ে ফেলেন, সেটা তো আর আর্জেন্টিনার সাপোর্টারদের ওটা দেখতে খুব একটা ভালো লাগবে না, যে তাহলে তো মেসি একটা মানে একটা সাপোর্টারদের দিক থেকে প্রেসারে পড়ে যাবে, একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে, অন্যভাবে চিন্তা করে, যে কিন্তু আমাদের মেসির এটা চেয়ে বেশি হয়ে গেল, কিভাবে এখন কিন্তু করা আপনি যায়? এটা মানে 500% নিশ্চিত থাকেন লিওনেল মেসির এটাতে কিছু যায় যা আসে আসে না। না। লিওনেল মেসি যদি ওয়ার্ল্ড কাপের, আমি বলছি যে গোল্ডেন বুট তিনি কখনো পাননি, এবারে যদি না পান কিছু যায় আসে না। গোল্ডেন বল 2 বার পেয়েছেন, এবার তিনি ফর শিওর পাচ্ছেন, 3 ফাইনালে বার আল্লাহ পাবেন, For sure. 3 বার। ফর শিওর, এটা একবার 100% শিওর, এটা এটা কনফার্ম হয়ে গেছে, এটা আগে। কিন্তু ধরেন মানে টেকনিক্যালি স্পিকিং, যে গোল্ডেন বলও যদি না পান মেসি, কিছু যায় আসে না, মেসি শুধু বিশ্বকাপটাই জিততে চায়। হ্যাঁ। তার হিসাবটা হচ্ছে কি যে দলকে ওই জায়গাটাতেই আমি হেল্প করব, আমি বিশ্বকাপটাই শুধু যে কথা আপনি আগে বলেছেন, সে দলের জন্য খেলে, আর মানে প্রত্যেকেই দলের জন্য খেলে, এটাকে আমরা অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ নাই, প্রত্যেকেই দলের জন্য খেলে, কিন্তু হয় কি আপনি ওই ইন্ডিভিজুয়াল পারফরমেন্স গুলোই তো শোটা। টিমে গিয়ে কাউন্ট হ্যাঁ, শোটা কি বেশি হয়, যে আগে দেখা যাচ্ছে, এবং দেখা গেল এর আগেও কথা ছিল 4 ম্যাচ আগেও, যে মেসি যদি ইনজুরি হয়, মেসি যদি না খেলতে পারে, তাহলে কে আর্জেন্টিনাকে এগিয়ে নেবে, সেই গোল কে করবে, সব তো মেসি করছে, অ্যাসিস্টও করে মেসি, গোলও করে মেসি, এবং গোল পাচ্ছিল না। তার সতীর্থ যে 2 স্ট্রাইকার লাউতারনেস এবং আমরা যদি হুলিয়ান আম্বারেজ, হ্যাঁ, এই দুজনের যে গোল না করা এবং লাস্টের দিকে এসে গোল করা, সেন্টার ব্যাক থেকে ফুল ব্যাক উঠে যে গোল করা, হ্যাঁ, রোমেরো, মার্টিনেস, লোসান্তো মার্টিনেসও যে সেট পিস থেকে গোল করেছে, এগুলো এখন টিমের জন্য একটা, এনজো গোল করেছে, ম্যাকালিস্টার গোল করেছে, এই যে ধারাবাহিকতা, এটা আসলে একটা টিম বন্ডিং এর বড় ব্যাপার। নোমান যে কথা রক্সি ভাই বললেন, যে প্লান্টি পেলে সেটা এমবাপ্পেই করবে, আমরা যদি আলোচনাটা এইভাবে নেই, চলতি বিশ্বকাপে প্লান্টি মিস এটা ব্যাপক নজর কেড়েছে, কেন এই মিসটা হয়? এমবাপ্পে যে মিস করবে না সেটারই বা নিশ্চয়তা কি? এমবাপ্পে মিস করেছেন, হ্যাঁ করেছেন, মেসি মিস করেছেন, হ্যাঁ। 2টা মিস করেছেন, ইনফ্যাক্ট লিওনেল মেসি 2টা পেনাল্টি মিস করেছেন এই ওয়ার্ল্ড কাপে।
এইটা হয় কি যে আমার কাছে তো দেখে মনে হয় যে একটা পেনাল্টি একটা প্লেয়ার কিভাবে মিস করে, এটা সম্ভব কিভাবে? পুরোটাই পানি তো খালি একটা মানুষ খালি দাঁড়িয়ে থাকে গোলকিপার। কিন্তু যারা টপ লেভেল ফুটবল রক্সি ভাইরা জানেন এইটা এত সোজা না, ওটার একটা পেনাল্টি আলাদা chemistry ওইটারও কাজ আলাদা। করে। যেমন ধরেন ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে অনেক ট্রল করা হয়েছে, রোনালদো না পেনাল্ডো বলা হয়েছে অনেকবার, পেনাল্টি থেকে অনেক। কিন্তু পেনাল্টি থেকে ওই মোমেন্টটাতে গোল দেওয়াটা চারটিখানি ব্যাপার না, আপনার নার্ভটা ঠিক রাখতে হবে, গোলকিপারকে আপনার তার অবস্থানটা দেখতে হবে, এবং লাস্ট মোমেন্টে গিয়ে আপনি আসলাম বা আমরা ছোটবেলায় যে আসলাম মেরে দিলাম গায়ের জোরে, বিষয়টা তো ওরকম হয় না। সো সেই কারণে এবারের ওয়ার্ল্ড কাপে পেনাল্টি মিস আমার মনে হয় কয়টা 21টা না 22টা পেনাল্টি হয়েছে, তার মধ্যে বোধহয় 14টার বা 15টা গোল হয়েছে, তার মানে প্রায় 30% কিন্তু পেনাল্টি মিস হয়েছে। সো এই পার্সেন্টেজটা অনেক হাই। সেই জায়গাটাতে আমার কাছে একটা জায়গা আমার কাছে মনে হয় কি যে গোলকিপারদের কাছে এখন ডেটা অনেক বেশি থাকে, মানে প্রত্যেকেই কে কোন দিক থেকে পেনাল্টি নিচ্ছেন, স্পেশালি মানে টাই ব্রেকারে গেলে তো সবারই থাকে, বা ধরেন তাদের প্রথম 5-7 জনে থাকে, কিন্তু ফার্স্ট পেনাল্টি টেকার ধরেন হচ্ছে কি আজকে যখন আর্জেন্টিনার সঙ্গে যেই টিমটাই খেলছে, সে লিওনেল মেসি গত 10টা ম্যাচের পেনাল্টি কোন কোন জায়গা দিয়ে নিয়েছেন এইটা তার মাথায় ঢুকে দেওয়া হয় একদম, যে হ্যাঁ 10টা ম্যাচের মধ্যে 5টাই দিক দিয়ে নিয়েছেন, 3টে দিক দিয়ে নিয়েছেন, 2টাই দিক দিয়ে নিয়েছেন। ফলে ওই 5টার দিকে গোলকিপারের একটা কনসেন্ট্রেট থাকে যে না ঠিক আছে আমি এই দিকে, হ্যাঁ আমি ওই দিকে হয়তো বা যাবো। সো একই সঙ্গে দুই পক্ষকে আউটফক্স করার চেষ্টা করে। আবার মেসিদেরও ওই হিসাবটা থাকে যে এই গোলকিপার কয়টা পেনাল্টি সেভ করছে, কোন জায়গা থেকে করেছে। ফলে এই কারণে আমার কাছে মানে গোলকিপারদের ওই ডেটাটার যেহেতু সুবিধাটা বেশি থাকে, এবং নার্ভটা কিন্তু ওই সময় মানে যে পেনাল্টি টেকার তার নার্ভটা কিন্তু গোলকিপারের অত না, মানে গোলকিপার পেনাল্টি না ঠেকাতে পারে যদি পারে তাকে কিন্তু আপনি দোষ দেবেন না, দর্শকও দিবে না, কোচও দিবে না, কিন্তু যে পেনাল্টি টেক করছে তিনি গোল না দিতে পারলে কিন্তু মহা অন্যায় হয়ে যাবে একদম সবাই। সো ওই স্নায়ুর জায়গাটা কিন্তু অনেক বেশি হচ্ছে গিয়ে, ভাই আমরা ওয়ার্ল্ড কাপে ম্যারাডোনাকে পেনাল্টি মিস করতে দেখেছি, সক্রেটিসকে দেখেছি, জিকোকে দেখেছি, কাকে দেখিনি ওয়ার্ল্ড সব সো এইটা প্লাটিনিকে আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপ হেরে গেছে তো এইটাতে- রবার্তো ব্যাজিওর জন্য, ইতালি হ্যাঁ। ফাইনাল খেলায় 94 ফাইনাল। সো এইটা তো- পেনাল্টি তো- নেওয়াটা আমাদের কাছে এমনি নর্মাল আমাদের হিসাবে যেরকম যতটা সহজ মনে হয়, পেনাল্টি নেওয়াটা আসলে অত সহজ রক্সি না। ভাই, এখন যে মডার্নিজম, আমরা যে গোলকিপারদের ট্রেনিং করে, গোলকিপার কোচরা এটা নিয়ে অনেক বেশি ভিডিও অ্যানালাইসিস করে, এবং মুভমেন্ট অফ টাচ আপনার পায়ের গতির সাথে ওরা ওই লকটা করে, এটা দিয়ে তাদেরকে প্র্যাকটিস করানো হয়। এবং যেটা বলেছে এই ডাটাগুলি, আমি এতগুলো ম্যাচের মধ্যে কয়টা ডানে মেরেছি কয়টা বায়ে মেরেছি, কোনটা লো হাইট কোনটা হাই আপার হাইট মানে পকেট, এই চেঞ্জগুলো তাদেরকে ট্রেনিং করানোর সময় শুরু হয়। এবং গোলকিপাররা অলওয়েজ বলেছে গোলকিপারের কোনো বদনাম নাই, সেভ করলে ছাড়া খালি গুণগানই হয়। আর যারা মারে যে টেকাররা অলওয়েজ তাদের বদনাম, না মারতে পারলে এই যে এত বড় বড় প্লেয়ার। এখন ছোট ডাটা বলি, আর্জেন্টিনার থেকে এক পর্যন্ত 6টা ওয়ার্ল্ড কাপ খেলেছে মেসির যে 21টা গোল, তার মধ্যে 8টা গোল পেনাল্টিতে, 4টা গোল করেছে, 4টা গোল করেনি, তাহলে 50% তার নাই, এত টপে থেকে। তো তার নার্ভই যদি কাজ না করে তাহলে এখানে অনেক বেশি নার্ভ এবং স্নায়ুর ব্যাপার আছে। ম্যাচ সিচুয়েশনে ওই জায়গায় পাওয়ার পরে ওই এর চেয়ে দেখা যায় অনেক কঠিন, 10 জন দেয়াল করেছে সেই ফাঁক দিয়ে গোল করে ফেলছে মেসি, কিন্তু গোলকিপার ভার্সেসে কোনো বারে কেউ নাই, সেটা গোল করতে পারে নাই, এমবাপ্পে গোল করতে পারে নাই, এবং বড় বড় যত দেখা যাচ্ছে সব মিসের ব্যাপার আছে। এটা আসলে অল গোডস টু ক্রেডিট ফর গোলকিপার, তারা ব্লাইন্ডলি এটার উপরে একটা ট্রেকেলে যায়, এবং তাদের এই মাইন্ড গেম যখন মিলে যায় লেফট অর রাইট, তখন তারা সেভ হয়ে যায়, এবং এটা তাদেরকে প্র্যাকটিস করানো হয়। আর প্লেয়ার যে মারে তার হচ্ছে নার্ভের ব্যাপার। এবং আমরা যে এখন যেটা শিখেছি, আগে যেমন একটা করে স্পেশাল তৈরি করা তো, এখন মেসি যদি আরও 4টা মিস করে কিন্তু আজকে মেসি মারবে, এক একটা টিমে স্পেশালিস্ট থাকে সেই মারে, আর সে যদি না মারতে চায় তাহলে অন্য জিনিস। আমরা যেটা ব্রাজিলের খেলা নিয়ে চিন্তা করেছি, সেই ব্রাজিলের ওই ম্যাচে যদি চিন্তা করে, সবচেয়ে হাইপে ছিল ভিকি জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র তখন ফর্মে এবং সবকিছু, কিন্তু তাদের যে অ্যানালিসিস এবং আঞ্চলিক যে ডাটা তৈরি করেছিল, সেখানে যে 3জন মারে, তারা তিনজনই মাঠের বাইরে ছিল, 4 নম্বর প্লেয়ার ছিল সে ভিতরে, সে হলো গুমেরেস। তো ওইখানে দেখা যায় প্রথমে ছিল নেইমার, তারপরে ছিল ও খেলেনি আসলে, নাম্বার 9 স্ট্রাইকার যে খেলেছিল, নামটা মনে আসছে না, হ্যাঁ থিয়াগো। তো এই বেসিক্যালি 3 নম্বরে এসে 3 নম্বরে ছিল রাফিনিয়া, 4 নম্বরে রাফিনিয়া ইনজুরি ছিল না, 4 নম্বরে এসে ছিল হলো গ্রোমেরোস, আর 5-এ ছিল আমাদের ভিনিসিয়াস বলও বসিয়েছে, সবাই বলে বল বসিয়েছে ওর থেকে নিয়ে গেছে কেন। আসলে এগুলো একটা টেকনিক, গোলকিপার মনে করে ভিনিসিয়াস বসেছে ওই মারবে, ওকে নিয়ে চিন্তা করে কোথায় কোথায় মারছে, ওই কোনায় এগুলি, তখন দেখা চেঞ্জ হয়, আর আপনি চলে আসলেন, হ্যাঁ রক্সি মারছিল, এখন ফয়সাল এসে হলো, তো ও আবার কোথায় মারবে ওটা চিন্তা করতে থাকে। এইটা হলো
আমরা প্লেয়াররা এখন যেটা গেম খেলে, জি। কিন্তু গোলকিপারের জিনিসটাই সম্পূর্ণ সেফলি এবং মাইন্ডলি ওদের মেন্টালি চেঞ্জ করে না, তারা একটা জায়গায় যায় এবং সেটা অল আউট যায়, যেদিকে যায় সেটা পেলো নালে না, এটা হলো ক্রেডিট। গোল্ডেন বলের বিষয়টা আমাদের নোমান মোহাম্মদ মানে একেবারেই স্পষ্ট করে দিচ্ছেন যে শিওর যে মেসি এটা পাচ্ছেন। তো আমরা গোল্ডেন গ্লাভসের বিষয়টা নিয়ে একটু যদি কথা বলি, কিংবা ম্যান অফ দ্য টুর্নামেন্ট, এইটা যদি একটু বিবেচনা করি, আপনি রক্সি ভাই। ম্যান অফ দ্য টুর্নামেন্টটাই আসলে গোল্ডেন বল। হ্যাঁ, আপনি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত যে ম্যাচগুলো খেলা হয় সেখানে ফাইনালের আগে পর্যন্ত এটা একটা কোচদের এবং হলো আমাদের যে সিনিয়র সাংবাদিক থাকে তাদের একটা ভোট হয়, সেই ভোটের সে কাউন্টগুলি হয়ে তারা বেস্ট ম্যান অফ দ্য ম্যাচে যায়। শুধু তার গোল, পারফরমেন্স, টিম উইনিং এবং পাসিং সব কিছু মিলেই কিন্তু যোগ হয়ে যে ম্যান অফ দ্য টুর্নামেন্টের ব্যাপার। নোমান যেটা বললেন যে মেসি কনফার্ম অলমোস্ট, হ্যাঁ অলমোস্ট, আসলে তার ক্রেডিট এখানে, তার হাতে পাশে কেউ নাই যে টিম লিডার, টিম ক্যাপ্টেনশিপ এবং গোল দেওয়া টিমকে নিয়ে আসার জন্য যেগুলো আমরা ডাটা করি সেই দিক থেকে সে অনেক এগিয়ে রয়েছে, তার ধারে কাছেও কেউ নেই। গোল্ডেন বলটা নিয়ে ফাইট হচ্ছে, গোল্ডেন গ্লাভের ফাইটেও কিন্তু আমরা সিমিওনিকে এগিয়ে রাখছি। স্পেনের গোলকিপার 7 ম্যাচ খেলেছে, তার 6টাই ক্লিন শিট, মাত্র একটা গোল খেয়েছে। আজকে ফাইনালে যে আরো 2-3টা খেলেও সেও সেম এখানে এগিয়েই থাকবে, এবং তার কম্পিটিটর যারা তারা কিন্তু তার থেকে অনেক পিছিয়ে রয়েছে এবং সুযোগও তাদের কম। নোমান মোহাম্মদ কি বলবেন গোল্ডেন গ্লাভস? আমি যদি সবগুলো একটু একটু বলি, সেটা হচ্ছে কি যে গোল্ডেন বলের এটা হচ্ছে কি মেসি একেবারে সিলগালা হয়ে গেছে। যদি শুধুমাত্র ফ্রান্স উঠতে পারতো তাহলে মেসি না এমবাপ্পে ওইটা নিয়ে একটা বিতর্কের জায়গা থাকতো, কিন্তু এখন যেহেতু এই সেট থেকে স্পেন উঠেছে, স্পেনের ওইরকম আউটস্ট্যান্ডিং প্লেয়ার আপনি বের করে আনবেন যিনি হচ্ছে কি গোল্ডেন বলের জন্য লড়াই করবেন মেসির সঙ্গে, সেরকম নাই। ধরুন রদ্রির ফ্যান্টাস্টিক টুর্নামেন্ট গিয়েছে, কুবার্সির ফ্যান্টাস্টিক টুর্নামেন্ট গিয়েছে, কিন্তু ওয়াইয়ারজাবাল ভালো খেলছেন, কিন্তু ঠিক আসলে মেসির সঙ্গে ওইরকম যাচ্ছে না। সো গোল্ডেন বল এটা আসলে সিল্ড, এটা নিয়ে আমার মধ্যে কোনো সংশয় নেই। গোল্ডেন বুটটা আজকে রাতের কথা আপনি যেটা বললেন, অনেকবার আমরা আলোচনা করেছি, এর উপরে ডিপেন্ড করে, কিন্তু আমার ফিলিং হচ্ছে গিয়ে লিওনেল মেসি গোল্ডেন বুটটা জিতবেন ক্যারিয়ারের প্রথমবার মতো। গোল্ডেন গ্লাভসের জিনিসটা হচ্ছে গিয়ে উনাই সিমন অনেকখানি এগিয়ে রয়েছেন। তিনি এই ওয়ার্ল্ড কাপে 7 ম্যাচ খেলে 6টা ক্লিন শিটে গেছেন, একটা মাত্র গোল কনসিড করেছেন বেলজিয়ামের এগেন্স্টে। ইনফ্যাক্ট গত ওয়ার্ল্ড কাপ থেকে ধরলে তিনি 649 মিনিট তিনি নিজের গোলবারে জাল খাননি। ওয়াল্টার জেঙ্গার যেটা রেকর্ড ছিল 90 ওয়ার্ল্ড কাপে 517 মিনিট ছিল, সেটা এবার 649 মিনিটে নিয়ে গেছে। 649 মিনিট মানে 10 ঘন্টা 49 মিনিট। একটা ফুটবল ম্যাচ হয় 1.5 ঘন্টা, সো 10 ঘন্টা মানে 11 ঘন্টা ধরে গোল খান নাই। সো তিনি অবভিয়াসলি গিয়েছেন। এবং এই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, গত ওয়ার্ল্ড কাপ ফাইনালে তো আর্জেন্টিনা উঠেছিল, তার আগে যে হাইপটা ছিল এমি মার্টিনেজকে নিয়ে, তাদের গোলকিপার, কারণ এমি মার্টিনেজের কিছু কার্ড সেভ ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার একটা লাস্ট মোমেন্ট সেভ আছে 97তম মিনিটে, সেটা অনেকে হয়তো মনে রাখতে পারে, মনে করেন না, বা তখন টাই ব্রেকারে নেদারল্যান্ডসের সঙ্গে তার ওই সেভগুলো ছিল। আর ফাইনালে তো ফ্যান্টাস্টিক জিনিস ছিলই, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু এমি মার্টিনেজের ওইরকম পারফরমেন্স এখন পর্যন্ত নাই। ইউ নেভার নো, ফাইনালটার জন্য হয়তো তিনি জমিয়ে রেখেছেন, কিন্তু ফাইনালের আগে যদি হিসাব করেন তাহলে আমার হিসাবেও উনাই সিমন অনেকখানি এগিয়ে রয়েছেন। এবং আর হয়তো বা ভোজিনিয়ার আলোচনা আসতে পারে কাবু ভার্দের, কিন্তু আসলে এখানে উনাই সিমনই এগিয়ে রয়েছেন। ফাইনালে যদি খুব ভালো পারফরমেন্স যদি করেন তাহলেই কেবলমাত্র ওইখানটাতে চেঞ্জ হতে পারে, এমি মার্টিনেজ জিততে পারেন, কিন্তু এখন পর্যন্ত আমার মনে উনাই সিমন করছে। আর আরেকটা যেটা অ্যাওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে কি বেস্ট ইয়াং প্লেয়ারের অ্যাওয়ার্ড, সেইটাতে আমার কাছে মনে ক্লিয়ার ফেভারিট দুইজন, স্পেনের লামিন ইয়ামাল অথবা পাউ কুবার্সি, এই দুজনের একজনই পাবেন। রক্সি ভাই আপনি কি মনে করেন এই দুইজনের একজন? আমি হচ্ছে স্বাভাবিক এইটাই মনে করি, নিউ কামার হিসাবে যেই জায়গায় আছে এবং তাদের পারফরমেন্স, তারা দুজনেই এখন ফাইনালে দাবিদার এবং ফাইনাল ম্যাচ খেলছে, সেখানেও তাদের পারফরমেন্স শো করবে। এবং এই জায়গা থেকে আসলে যে কোনো একজনই ফাইনাল ম্যাচে ডিফারেন্স কিছু খেলতে পারলে তাদের হাতে এই ট্রফি উঠবে, এটা আর কোনো অবকাশই নেই। আমাদের এই আলোচনা চলবে, শেষ বিরতির পরে এসে আবার আপনাদের দুজনকে শুনবো। সুপ্রিয় দর্শক, 50 মিনিটসে নিচ্ছি শেষ বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। শেষ বিরতির পর 50 মিনিটসের শেষ পর্বে আমরা আলোচনা করছি বিশ্বকাপ ফুটবল নিয়ে, এবং আজকের বিষয়বস্তু ট্রফি ও বুটের লড়াই। আমরা একেবারেই শেষ পর্যায়ে। নোমান মোহাম্মদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। রেফারিং নিয়ে এবার বিশ্বকাপে একটা ব্যাপক বিতর্ক আছে। মানে এত কিছু করা হইলো, এত টেকনোলজি ডেভেলপ করলো, বল করা হইলো বায়ুবিহীন, চার্জে বল চলে, এত কিছু করার পরেও রেফারিং নিয়ে এত বিতর্ক কেন হয়? এত কিছু করা হয়েছে কেন, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে সেটা। ফুটবল বা যে কোনো স্পোর্টস এইটা হচ্ছে গিয়ে একটা মানুষের খেলা, মানবীয় খেলা। ভুল হয় না, আর্জেন্টিনা ভুল করে না, স্পেন ভুল করে না, প্লেয়াররা ভুল করে না, ফ্রান্স ভুল করে না, কোচ ভুল করে না, রেফারিরা ভুল করবে, অসুবিধাটা কি? মানে আমার কথা হচ্ছে আমি যে কোনো স্পোর্টসে টেকনোলজির ঘোরতর বিরোধী।
এই যে ধরেন মানে ক্রিকেটেও যে থার্ড আম্পায়ার, ফোর্থ আম্পায়ার, ডিআরএস, ভাই এটা এটা আপনি দেখেন যে এখন ফুটবলে একটা গোল দেওয়ার পরে সেলিব্রেট কি করবে, টেনশনে থাকে যে আসলে অফসাইড হয়েছে কি হয় নাই, কোথায় কোন গোলের বিল্ড আপে কি হয়েছে সেইটা নিয়ে হচ্ছে কি। এই যে ধরেন আর্জেন্টিনা মিশর ম্যাচটাতে যেটা হইলো 17 সেকেন্ড আগে ওদের হাফে এইখানে একটা ফাউল হয়েছে, সেইটা আপনি 17 সেকেন্ড পরে যায় টেকনোলজি দিয়ে আপনি আইনের মধ্যে দিয়েছে। আইনের মধ্যে মানে কি, আপনি আইনের বাইরে তো কিছু করতে পারবেন না। আমরা আবার একটা জিনিস সবসময় বলি কি যে না এটা ফিফার আইনের মাধ্যমে হয়েছে, তো ফিফা আইনের মাধ্যমে হবে না, থেকে আইসিসির আইনের মাধ্যমে হবে নাকি? এটা কি আপনি ওই যে কাঁচা বাজার সমিতির আইনের মাধ্যমে হবে নাকি? ফিফা আইনের মাধ্যমে হবে। কিন্তু আপনি আইনের ব্যাখ্যাটা কি, এক একজনের কাছে এক এক ব্যাখ্যার জায়গায় সুযোগ থাকে, সুযোগ তো থাকেই। কারণ আমার কথা হচ্ছে কি, এখন আমি তার এটা বলে লাভ নাই, এটা পৃথিবী এখন এমন জায়গায় চলে গেছে, টেকনোলজি এটা আসবে, আসতে সেটা বাধ্য। কিন্তু আপনার কথা ঠিক আছে যে এত টেকনোলজি এনে তাহলে লাভ কি, যদি ফুটবল মানে রেফারিং নিয়ে এত বিতর্কের জায়গায় স্পেশালি আমার কাছে মনে হয়েছে যে যেটা সেটা হচ্ছে গিয়ে আপনি নর্মাল রেফারিও যখন ভুল করে, রক্সিবেরা খেলেছেন, রক্সিবেরা জানবেন কোনো অসুবিধা না। আজকে মডার্ন খেলছে, মডার্নের এগেনস্টে রেফারি একটা ভুল ডিসিশন দিল, কিন্তু তারা যদি দেখেন যে তারা খেলছেন যে ব্রাদার্সের সঙ্গে, ব্রাদার্সের এগেনস্টেও সেম ফাউলে রেফারি সেম ইয়েলো কার্ডটা দেখেছে, তারা কিন্তু আপত্তি করবে না, ভাববে যে এই রেফারিটা মানে তার ধারাবাহিকতা এরকম, এই রেফারির প্যাটার্নটা এরকম। কিন্তু আপনি যদি এখানে অধারাবাহিক হন, প্রবলেম সেই জায়গাটাতে। রাইট। যেমন ধরেন আর্জেন্টিনা মিশর ম্যাচটাতে আমার কে বলেছেন, মানে অ্যালেন শেরার বলেছিলেন, খুব ভালো একটা কথা বলেছেন যে আইদার দুইটাই গোল হয়েছে অথবা দুইটাই ফাউল হয়েছে। আপনি একটাকে গোল অ্যালাউ করেছেন এবং আরেকটাকে আপনি ফাউল দিয়েছেন, এইটা আসলে হইল না। সো এই যে ধারাবাহিকতার অভাবটা, সেইটাই আসলে বারবার আলোচনায় আসে। এবং সেইখানটাতে আমার মনে হয় যে টেকনোলজির উপর আমরা এত নির্ভরশীল হচ্ছে, তাইলে ভাই হচ্ছে কি রেফারির মাঠে থাকারই দরকার নেই, এআই দিয়ে ম্যাচ পরিচালনা করেন, এই সব কিছু বলে দিবে, ওইখানে ওই যে অ্যানাউন্সার অ্যানাউন্স করে দেবে। আমি জানি না, এটা আমি হয়তো এমনি এখন একটু মানে রাগ থেকেই বা একটু মানে হালকা চালেই বললাম, ভবিষ্যতে হয়তো বা সেরকম হবে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে কি, স্পোর্টস থেকে মানবীয় এই জিনিসগুলো আমি কেন কেড়ে নেব? আপনারা আমরা যখন ফুটবল খেলি, ফুটবলাররা যেমন ভুল করে, ক্রিকেট যখন খেলি, ক্রিকেটাররা যখন ভুল করে, ঠিক তেমনি রেফারি আম্পায়াররাও ভুল করবে, ওইটা হিউম্যান এরর। ওইটাকে আমরা যদি অ্যালাউ না করি, তাহলে তো স্পোর্টসটা আসলে বড় বেশি রোবটিক হয়ে যায়। আসলে এখানে এটা হলো জাস্টিসের একটা বড় ব্যাপার, আপনি পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে। ভাইয়া যেটা বললো, একটা গোল হলো, একটা গোল হলো না, তো এখানে জাজমেন্টটা কি আবার বলছে যে ভিআর দেখে আমরা জাজ করছি, ফিফার আইনে পড়ছে, কিন্তু ভিআর যে চালায় সেও কিন্তু মানুষ। হ্যাঁ, এবং তাকে যে কোনো ইনস্ট্রাকশন দেয়া নাই এবং সেটা যে কাজ করছে না বা এটা অপোজিট কাজ করছে, সেটার কি আমরা দেখতে পাচ্ছি? তার পিছনে তো আর কোনো কাজ নেই, সে খালি ওখানে থামাচ্ছে, রেফারি যাচ্ছে, তার জাজমেন্টে যে সে রায় দিচ্ছে। তো এই একই জিনিস আসলে সৌন্দর্যের জিনিসটা এখানে সায়েন্টিফিক হয়ে এটা রোবোটিক হয়ে যাচ্ছে। আনন্দ, আমি সেলিব্রেট করে জার্সিটা ওপেন করে কার্ডও খেয়েছি, পরে আমারে বলতেছে তোমার তো গোল হয় না, গ্যালারিতে উঠে হ্যাঁ তোমার বলছে আমার তো গোল হয় না, আর ও আবার ঘুমের ঘর থেকে মনে আরেকদিন উঠে আসে, যেগুলো কি আমি গোল করলাম কালকে, এখন আজকে আমারে বলছে, মানে কেমন যেন একটা অদ্ভুত ব্যাপার হয়ে যাচ্ছে। এবার একটু প্রবলেম যেটা হয়ে গেছে বা যেটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে আর্জেন্টিনাকে কি আসলে ফেভার করা হচ্ছে কিনা, এটা কিন্তু নট নেসেসারি। কিন্তু আপনি আলোচনা করছি বা বাংলাদেশের চায়ের দোকান আছে, এটা প্রেস কনফারেন্সের প্রশ্ন হচ্ছে, এটা প্রেস কনফারেন্সে আর্জেন্টিনা কোচের কাছে প্রশ্ন হচ্ছে যে ফিফা কি আর্জেন্টিনাকে ফেভার করছে কিনা। ইনফ্যাক্ট ফাইনালের আগে স্পেন টিম তাদের অফিসিয়াল প্রেস কনফারেন্সে তাদের মানে ওখানে বলেছে যে রেফারিং এর এই জায়গাটা যেন ফেয়ার থাকে। তারা সরাসরি বলে নাই, কিন্তু তারা ওই জিনিসটা বুঝিয়েছে যে এই জায়গাগুলোতে যেন ফেয়ার থাকে। তো ওই জায়গাগুলো নিয়ে একটা মানে কোশ্চেন এবং আসলে আমরা যে জায়গায় আছি, ওয়ার্ল্ড কাপের এখন টপ এবং এতগুলি ম্যাচ, এখানে এইবার টেকনোলজি নিয়ে যে জিনিসটা হয়েছে, পক্ষপাতিত্ব বিপক্ষে তো এটা বারবারই বলা হচ্ছে যে আমরা যদি খালি চোখে দেখতাম যেটা ভুল হয়েছে তার দুই দিকেই যেত, এরকম হয়েছে। এখন যখন একটা বড় একটা কম্পিউটারাইজিং এবং জাজমেন্টে আমরা থার্ড আম্পায়ার যেটা রেফারিতে বলে, এখানে যেখানে ভারে যাচ্ছি, ভারে রেফারিরা তারা থাকছে, তাদের আবার একটা গ্রুপিং আছে, যেটা আমরা যদি বলি ওই জায়গায় লাস্ট ম্যাচ যদি আপনি চিন্তা করেন নমন ভাই, আপনি একটা ম্যাচের শিডিউল অনুযায়ী 3টা রেফারি থাকে, রেফারি অ্যাসিস্ট্যান্ট 2জন, তার সাথে যারা 2জন থাকে তারা অন্য দেশে থাকে, এবং ওই ম্যাচে 5 জনই আর্জেন্টিনা ছিল। তো এইভাবে জিনিসটা আবার যে ভারে যে রেফারি ছিল সেও আর্জেন্টিনা ছিল, তো 6 জন। তো এই জিনিসগুলো আসলে ওইভাবে কথা পক্ষপাতিত্ব চলে আসছে এবং এটা আলোচনায় আসছে। এবং আজকের ফাইনাল ম্যাচ যদি আমরা কালকে যাই, সেখানে স্পেনও অলরেডি ঘুরিয়ে পেয়েছে, এটাই বলেছে রেফারি তার সর্বোচ্চ দিয়ে এবং এটা অনেস্টলি বিচার করে এবং রায় ঠিক থাকে এবং কোনো জানি পক্ষের যায় না। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যেটি হচ্ছে মানে আমাদের আজকের বিষয়বস্তু ট্রফির যে লড়াইটা, হ্যাঁ ট্রফির লড়াই, এই বিষয়টা নিয়ে আমরা একটু শেষ পর্বে যে আলোচনাটা করতে চাই। আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যকার যে লড়াইটা হতে যাচ্ছে
কালকে দিবাগত রাতে। নোমান, আপনি কি বলবেন সেই ম্যাচ নিয়ে আপনার প্রত্যাশা কি? আর ফ্যাসিনেটিং একটা একটু যদি আপনি আমাকে সেটা হচ্ছে এই দুই দলের, এই দুই দেশের একটু ইতিহাস নিয়েও একটু বলেন। না, ফ্যাসিনেটিং একটা হবে। হিস্ট্রি বলতে হচ্ছে কি, ওয়ার্ল্ড কাপে এই দুইটা দেশ একবারই মাত্র মুখোমুখি হয়েছিল 1966 ওয়ার্ল্ড কাপে, যেইখানটাতে হচ্ছে কি আর্জেন্টিনা 2-1 গোলে ওই ম্যাচটা হচ্ছে গিয়ে জিতেছিল। সো এরপরে আর ওইরকম মানে কখনোই হয় না। স্পেন বরাবরই ওয়ার্ল্ড কাপে একটু আন্ডার অ্যাচিভার, তারা যত ভালো ফুটবল নেশন সেইটা অনুযায়ী তাদের ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স সেটা আসলে বলে না। 1966 পরে আর নেই। মানে ওটা তো ইংল্যান্ড জিতেছিল, মানে স্পেনের কথা আমি বলছি। স্পেন যেমন 2010-এই তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে, একবারই ওয়ার্ল্ড কাপ জিতেছে। ফলে আর্জেন্টিনা যেমন এটা হচ্ছে গিয়ে 7th ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তারা যেমন 3বার শিরোপা জিতেছে। স্পেন কিন্তু ওই একবারই ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে, একবারই শিরোপাটা জিতেছে। এবং ফলে সেটাও 115 বছর আগে। না, না, এই 2010 সালে। ও, 2010 হ্যাঁ, তো ওই এইটা হচ্ছে Golden গিয়ে generation, 15 সবচেয়ে বছর আগে, best সরি, player। 15 বছর আগে। তো হ্যাঁ। মানে ফ্যাসিনেটিং হবে কিসের জন্য? কারণ হচ্ছে গিয়ে এন্ড অফ দ্য ডে গিয়ে এটা আমার কাছে, মানে আমার কাছে এই ম্যাচ, আমার কাছে যে কোনো ফুটবল ম্যাচ দেখলেই আমি আসলে ভাবার চেষ্টা করি যে আসলে তাদের কোচরা কি ভাবছেন। মানে যে কোনো ফুটবল ম্যাচে আমরা যাদেরকে দেখে, এদেরকে আমার মনে হয় যে পুতুল নাচের রীতিকথার পুতুল, তাদেরকে আসলে কোচরাই খেলান। ফুটবল ইজ অ্যাবসুলুটলি কোচেস গেম, ক্রিকেট ইজ নট। ক্রিকেট হচ্ছে ক্যাপ্টেন্স গেম, কিন্তু ফুটবল হচ্ছে গিয়ে কোচ যেইভাবে খেলাবেন এর বাইরে যাওয়ার কোনো অপশনই নাই। ফলে যেই দুই কোচ এইখানটাতে আছেন তাদের ফিলোসফি মোরলেস একই রকম, পজিশন বেস, এবং যেইখানটাতে পার্থক্যের জায়গায় সেটা হচ্ছে কি স্পেনের ক্ষেত্রে তাদের স্ট্রাকচারটার উপরে অনেক বেশি তারা জোর দেয়, আর আর্জেন্টিনা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জায়গাটা রয়েছে। লাতিন দেশ আর্জেন্টিনা, ধরেন ম্যারাডোনা দেশ, ধরেন চে গেভারার দেশ, তাদের মধ্যে একটা স্ট্রিট ফাইটের একটা ব্যাপার রয়েছে যে ঠিক আছে, নো ম্যাটার হোয়াট আমরা ম্যাচটা বের করে নিয়ে আসবো, মারামারি করে যদি দরকার হয় মারামারি করে আনবো, এরকম একটা ব্যাপার রয়েছে। ফলে আপনি ফুটবলিং ফিলোসফিটা একরকম থাকলেও এর বাইরের যে বিষয়গুলো রয়েছে, স্পেশালি হচ্ছে গিয়ে ওই ইন্ডিভিজুয়ালি আর্জেন্টাইনরা যেভাবে জোর দেয়, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, এবং মেসির মতো একজন প্লেয়ার থাকলে সেটা তো হবেই, হবে না কেন, সেইটা আসলে ফ্যাসিনেটিং হবে। আমার কাছে মনে হয় যে ম্যাচটা আসলে ডিফারেন্সটা মেক করে দিবে যে স্পেন আর্জেন্টিনা একদল আরেক দলকে যে মানে হচ্ছে গিয়ে বাতিল করে দিচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ফুটবল এন্ড অফ দ্য ডে কিন্তু গোলের খেলা। তো আর্জেন্টিনা 19টা গোল ওয়ার্ল্ড কাপে দিয়েছে, স্পেন 13টা গোল দিয়েছে, কিন্তু স্পেন কনসিড করেছে মাত্র একটা, হোয়ারেজ আর্জেন্টিনা হচ্ছে গিয়ে মুড়িমুড়কির মতো গোল কনসিড করছে। সো ফাইনালের এই জায়গাটাতে নকআউট পর্বে সব ম্যাচে তারা গোল কনসিড করেছে, ফলে ফাইনালের এই জায়গাটাতে গিয়ে হচ্ছে গিয়ে ফার্স্ট গোলটা এইটা আসলে আমার মনে হয় যে ম্যাচের রেজাল্টটা ডিসাইড করে দেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রোল। রাখছি ভাইয়ের ভাই, সাথে আমি রাখছি যাই, ভাই। যেটা এই যে ম্যাচের গুরুত্ব, কিন্তু এখানে সবচেয়ে বড় জিনিস ছিল মোমেন্টাম চেঞ্জ। এই মোমেন্টামে যে ক্লিক করবে, মোমেন্টামে যে চান্সটা ক্লিক করবে, ফার্স্ট চান্সে বেরিয়ে যাবে, তার জন্য অ্যাডভান্টেজে চলে যাবে। এমনও না যে আমি এই সেম ম্যাচ আমি ফার্স্টে গোল করেছি, ইংল্যান্ড পিছিয়ে গিয়ে আবার ওইটা আবার ব্লক করেছি, ফ্রান্স এবং স্পেনের খেলায় গোল করার পরে আর পিছিয়ে ব্যাকআপ করতে পারিনি। সেই জায়গা থেকে আর্জেন্টিনার ম্যাচ এবং স্পেনের ম্যাচে যে টিম ওয়ার্ক, সেখানে বলছে একজন অনেক বেশি ডিফেন্ডিং ব্লক খেলে, আর আর্জেন্টিনা একই পেসেই খেলে, কিন্তু আর্জেন্টিনা অ্যাটাকিংয়ে স্পেশাল প্লেয়ার আছে যারা অন্য ইন্ডিভিজুয়ালি গোল চেঞ্জ করে দিতে পারে। সেখানে মেসি নির্ভর, এবং মেসি ম্যাজিক জাদু এটা আছেই, আমরা যেটা দেখে যাচ্ছি। এবং এই পারফরমেন্স এই বয়সে এখনও যেটা করছে, সেই জায়গা থেকে এখনও আর্জেন্টিনাকে একটু এগিয়ে রাখছে। এখানে ম্যাচ যদি হয়, এই যে 52 আর 48, মাঝখানে 4% 8% আলাদা থাকবে, কিন্তু এখানে ওই যে মোমেন্টাম চেঞ্জ এবং মোমেন্টামে যে ক্লিক করবে এই সুযোগটা, এবং লাস্ট 4টা ম্যাচে যে আর্জেন্টিনা ব্যাক আপ করেছে, পিছন থেকে এসছে 70-এর পরে এবং 90 মিনিট এক্সট্রা টাইমে যে ফুটবল খেলেছে, এটা আনভেলেবল। এবং তারা যে চেঞ্জ করেছে, যে শুধু মেসি না, এবং মেসি গোল না করে গোল করাতে পেরেছে, তার প্লেয়াররা যে গোল করেছে সতীর্থরা, সেটা এখন আবার অ্যাডভান্টেজে আছে। আর সেই ব্লকটার জন্যই আজকে আমরা স্পেনকে দেখব, তারা আবার কিভাবে এটাকে ওভারকাম করে, কতভাবে ব্লক করে রাখতে পারে, এবং গোলকে না খেয়ে এখন তারা ম্যাচ কিভাবে বের করতে পারে। সেই জায়গাটা একটা টিভেন্টাস ম্যাচ হবে। তো সেই ফাইটিংটা আসলে আমরা দেখব, এবং আবার চাই মেসি তার সতীর্থদেরকে নিয়ে ওয়ার্ল্ড কাপ জেতে, এবং এগিয়ে রাখছি মেসিকেই, এবং মেসির হাতেই যেন ট্রফিটা উঠে। নোমান, আমি বলছি যেমন ফ্যাসিনেটিং ম্যাচ হবে। আপনার ম্যাচের অনেকগুলো জায়গায় আসপেক্ট রয়েছে, ধরেন 75 মিনিটসে পরে আর্জেন্টিনা তাদের 19 গোলের মধ্যে 12টা দিয়েছে। এটা ফুটবল হিস্ট্রিতে কোনোদিন ওয়ার্ল্ড কাপে কোনো টিম করতে পারে নাই। আর ওইখানে কিন্তু আপনি তো বলছেন যে প্রথম যারা গোল দেবে ওইটাই, আমি সেটাই বলছি, ভাগ্যকে, হ্যাঁ, মানে ওইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি স্পেনের এই টিমটার মধ্যে তাদের যে গোল আছে, আর্জেন্টিনা কিন্তু প্রতিটা খেলাই
আগে গোল হজম করে কিন্তু পরে তারা আর্জেন্টিনা আগেও গোল দিয়েছে নট নেসেসারিলি, কিন্তু আমি বলছি যে হচ্ছে কি আর্জেন্টিনা এই টিমটার মধ্যে গোল আছে, 19টা গোল তারা দিয়েছে। আমরা মেসির কথা বলছি, তাদের কিন্তু 8 জন গোল স্কোরার আছে। মেসি 8টা গোল দিয়েছেন, লাউতারো 3টা গোল দিয়েছেন, এনজো 2টা গোল দিয়েছেন, তাদের 2 সেন্টার হাফ লিসান্দ্রো মার্টিনেজ রোমেরো একটা করে গোল দিয়েছেন, তাদের মিডফিল্ডার লো চলসো অ্যালেক্সিস ম্যাকলিস্টার তারা গোল দিয়েছেন, এনজো 2টা গোল করেছেন, তো হুলিয়ান আলভারেজ একটা গোল করেছেন, আর একটা আত্মঘাতী গোল হয়েছে। ফলে তাদের, এবং আপনি দেখেন তাদের ডিফেন্সে গোল আছে, মিডফিল্ডে গোল আছে, অ্যাটাকে গোল আছে। আমি এই স্পেন টিমের একমাত্র দুর্বলতা দেখি যে তাদের আসলে গোলটা কোত্থেকে আসবে। ওয়েরদোল ফ্যান্টাস্টিক, তিনি 5টা গোল দিয়েছেন, তাদেরও 6 জন গোল স্কোরার, 13টা গোলের মধ্যে তারও 6 জন স্কোরার। কিন্তু স্পেন যদি গোল আর না পায়, ধরেন প্রথম গোলটা আমি কেন গুরুত্বপূর্ণ বলছি, আর্জেন্টিনা প্রথম গোল কনসিড করলে অসুবিধা নাই, কারণ আর্জেন্টিনা গোল পাবে, তারা ওটা ব্যাক করবে। কিন্তু স্পেন যদি ফার্স্ট গোল কনসিড, মানে ফার্স্ট গোল না দিতে পারে, তারা যদি কনসিড করে, তারা আসলে গোলটা কোত্থেকে পাবে? স্পেন 2টা ম্যাচে আপনি দেখবেন যে লাস্ট মোমেন্টের গোলে জিতেছে, মিকেল মরিনো তাদের বদলে মানে ফরওয়ার্ড হিসেবে নেমে পর্তুগালের বিপক্ষে জিতেছেন 91তম মিনিটে, 88তম মিনিটে বেলজিয়ামের বিপক্ষে জিতেছেন রাউন্ড অফ 16 কোয়ার্টার ফাইনাল। বাট সেই ম্যাচটাতে স্পেনের কন্ট্রোলে পুরোপুরি ম্যাচ 100% কন্ট্রোলে, কিন্তু গোল হবেই সেটা মনে হচ্ছিল না। মানে ম্যাচ তাদের কন্ট্রোল, কিন্তু গোল হবেই মনে হচ্ছে না। আর আর্জেন্টিনার ম্যাচ তাদের কন্ট্রোলে নাই অনেকগুলো ম্যাচ আছে, কিন্তু মনে হচ্ছিল গোল হবে। সো এইটাই হচ্ছে কি ডিফারেন্স। এখন ভাই এন্ড অফ দ্য ডে ফুটবল তো গোলের খেলা, যারা গোল দিবে, বেশি গোল দিবে, তারাই তো জিতবে। বাজিটা কার পক্ষে আপনি ধরবেন? শেষ হাসি কে হাসবে, মেসি নাকি ইয়ামাল? আমার কাছে মনে হচ্ছে যে সিরিয়াসলি আমার কাছে মনে হয় যে অ্যাবসলিউট 50-50 এই ম্যাচ, অ্যাবসলিউট 50-50, এবং মোমেন্ট অফ ম্যাজিক, মোমেন্ট অফ ব্রিলিয়ান্স, অথবা একটা ব্লান্ডার, এরকম কিছু হয়তো ম্যাচের রেজাল্টটা গড়ে দিবে। আমি এইখানটাতে ঠিক যে কাউকে এগিয়ে পিছিয়ে সেটাই বলে গেলাম, আর এখানে বলার অবকাশ নাই। একটু আমি এগিয়ে রাখছি আর্জেন্টিনাকে, এক্সপেরিয়েন্সটা অনেক বড় ব্যাপার, বড় ম্যাচ খেলার জন্য, ফাইনাল ম্যাচ খেলার জন্য। এই প্লেয়াররা আর্জেন্টিনার ফাইনাল খেলে এসছে দুটো, অনেকে 3টে খেলছে, সেখানে মেসি আছে। আর সেখানে স্পেনকে যদি বলি, তারা কিন্তু এই জেনারেশন এই আবার ফার্স্ট ফাইনালে আসলো, এবং তাদের গোল্ডেন যুগে যে টিম ছিল তারা কিন্তু অলরেডি তারা ওইসব ওয়ার্ল্ড কাপ জিতেছে একবারই। এখন তাদের এই জেনারেশনের সাথে মিক্স করে আবার এই জায়গায় আসছে। তো এই ডিফারেন্সে একটুখানি আমি বারবারই বলছি, অভিজ্ঞতা এইসব বড় ম্যাচের জন্য অনেক বেশি। আমরা নিজেরাও খেলেছি, ম্যাচ এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং মোমেন্টাম যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারে, সেটাই টিমের একটা টার্নিং পয়েন্ট হবে, এবং ওটাকে নিয়েই আমরা ফাইনালে জিততে যাই। শেষ কথা, ওয়ার্ল্ড কাপটা খুব এনজয় করেছি, থরলি এনজয় করেছি, এবং মানে একটা অ্যাবসলিউটলি যতটুকু এনজয় করা যায় ততটুকুই করেছি। আমাদের তো এই একটা মাসই, মানে আমাদের 4 বছর পর ফুটবল ভালোবাসা এই 1 মাস 1.5 মাসের জন্য 39 দিনের এটা ভালোবাসাটা হয়, এবং আমরা চাই যে শেষটাও আসলে খুব ভালো হোক। একটা জিনিস শুধুমাত্র আমি দর্শকদের অনুরোধ করবো, আপনারও দর্শক যারা রয়েছেন, আমি আমার প্ল্যাটফর্মের ওই জায়গাটা থেকেও আমি ওই একটা অ্যাপিল করেছি বা করবো আমি অনেকগুলো ভিডিওতেই, সেটা হচ্ছে কি যে ভাই খেলাটাকে আমরা খেলা হিসেবে নেই, এটার ফান পার্টটাকে আমরা গুরুত্ব দিই। এইটা জন্য আমরা সংসদে দেখেছি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন যে অলরেডি 10 জন মারা গিয়েছেন এগুলো নিয়ে। তো এটা এমন কোনো কিছু না, মানে এইটা মানে জীবনের চেয়ে বড় কিছু না। আর্জেন্টিনা বিশ্বকাপ, হ্যাঁ আমাদের বড় 2টা দল ব্রাজিল আর্জেন্টিনা, তার মধ্যে ব্রাজিল বাদ হয়ে গেছে। এখন আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিতে, এটা ফ্যান্টাস্টিক একটা ব্যাপার, সমর্থকদের সারা জীবন গল্প করার মতো ব্যাপার। কিন্তু তার মানে এইটা না যে একজন আরেকজনের সাথে সেটা মারামারি মানে খুনোখুনির পর্যায়ে চলে যাবে। অ্যাট দ্য সেম টাইম আর্জেন্টিনা যদি হেরে যায়, তাতেও এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না। আর্জেন্টিনা হেরে গেলে কি হয়েছে? আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ জিতেছে, ভবিষ্যতে আবার জিতবে। এইটাকে নিয়ে যেন আমরা প্রত্যেকের জায়গা থেকে অ্যাটলিস্ট আমরা যেন ওই সংঘাত হানানের ওই জায়গাটা থেকে আমরা যাবো। অ্যাজ এ দর্শক আসলে প্লিজ খেলাকে খেলায় মরবে, ভালোবাসেন, খেলা এনজয় করেন, এবং কখনোই জানি কি এটাকে হিত বিপরীত এবং এটা ওই পর্যায়ে না নিয়ে যাওয়া হয়। খেলাকে এনজয় করতে হলে স্পোর্টিং মাইন্ড থাকতে হবে, এবং অপোনেন্টকেও সবসময় স্বাগতিক হিসাবে মেনে নিতে হবে। রেজাল্ট এমন জিনিস, এটা যে কোনো খেলায় হার জিত আছে, এবং আমরা জানি চিন্তা করি না, এবং এটাকে কোনো উচ্চ পর্যায়ে না নিয়ে যাই। এটাই। ধন্যবাদ দর্শক। অসংখ্য ধন্যবাদ মাহবুব হোসেন রক্সি এবং নোমান মোহাম্মদ আমাদের এখানে এসে মূল্যবান অনেকগুলো কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে কথা দিয়ে শেষ করতে চাই, 39 দিনের উন্মাদনার আর মাত্র 2টি ম্যাচ বাকি রয়েছে। 104টি ম্যাচের মধ্যে 102টি ম্যাচ আমরা অলরেডি উপভোগ করেছি। ফুটবল উপভোগের খেলা, আমরা উপভোগ করব, কিন্তু কোনোভাবেই নিজেদের সর্বনাশ ডেকে আনবো না। খেলা খেলার মধ্যেই থাকবে, আমরা দেখব, আনন্দ নেব, এই প্রত্যাশায় শেষ করছি 50 মিনিটস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভির সঙ্গেই থাকুন।